আমাদের আজকের চ্যাপ্টারটা হচ্ছে প্রাণীর আচরণ। তো এখানে আমরা যদি প্রথমে কথা বলি যে প্রাণীর আচরণ বলতে তুমি কি বুঝো? আসলে প্রাণীর আচরণ বলতে তুমি বুঝো যে প্রাণী মানে হচ্ছে এনিমেল আর আচরণ মানে হচ্ছে বিহেভিয়ার। ঠিক আছে? তো হ্যাঁ, ইমরান ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো একটা প্রাণী কিভাবে বিহেভ করে, কিভাবে তার আচরণ প্রকাশ করে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। কিভাবে তার আচরণ প্রকাশ করে সেটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের আলোচনা বিষয়। ঠিক আছে? তাহলে প্রাণী বলতে শুধুমাত্র মানুষ বোঝায় এরকম না, অনেক ধরনের প্রাণী পৃথিবীতে বসবাস করে। সবার আচরণ বিধি সম্পর্কে আমরা আলোচনা করি প্রাণীর আচরণ বা হচ্ছে এনিম্যাল বিহেভিয়ার এই চ্যাপ্টারটাতে। ওকে, এখন আমাদের প্রথমে যে কথাগুলো বলছে দেখো, এগুলা খুবই সহজ কথাবার্তা। যে বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতির সাপেক্ষে একটি প্রাণীর সাড়া দেওয়া বা প্রতিক্রিয়াকে প্রাণীর আচরণ বলে। এটা হচ্ছে ক নাম্বারের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, যে প্রাণীর আচরণ মানে কি। ঠিক আছে, এটা ক নাম্বারের প্রশ্ন বা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ প্রাণীর আচরণ। তখন তুমি এটা লিখবা যে বিভিন্ন পরিবেশ এবং হচ্ছে পরিস্থিতির সাপেক্ষে একটি প্রাণীর সাড়া দেওয়া বা হচ্ছে প্রতিক্রিয়াকে বলা হয় হচ্ছে প্রাণীর আচরণ। একটা মানুষ বা একটা প্রাণী যে অবস্থাতে যায় সে অবস্থাতে তার নির্দিষ্ট কিছু আচরণ প্রকাশ পায়। যেমন তুমি যখন কলেজে যাও তখন তোমার এক ধরনের আচরণ থাকে, তুমি যখন খেলাধুলা করো বন্ধুদের সাথে তখন তোমার আরেক ধরনের আচরণ থাকে। ঠিক আছে, এটাই বিস্তারিত বিষয়টা, এটাকে বলা হয় হচ্ছে প্রাণীর আচরণ। তার মানে বিভিন্ন পরিবেশ এবং পরিস্থিতির সাপেক্ষে একটি প্রাণীর সাড়া দেওয়া বা হচ্ছে প্রতিক্রিয়া, সে কিভাবে রেসপন্স করে, সে কিভাবে প্রতিক্রিয়া করে, এটাকে বলা হয় হচ্ছে প্রাণীর আচরণ। শেষ। তাহলে এখানে ক নাম্বারের প্রশ্নের জন্য আমরা পড়বো এটা। আচ্ছা, এখন খেয়াল করো, যেহেতু আমরা বায়োলজি পড়তেছি তো এটাও অবশ্যই কি বায়োলজি বা হচ্ছে জীববিজ্ঞানের একটা ব্রাঞ্চ হবে, তাই না? জীববিজ্ঞানের একটা ব্রাঞ্চ হবে। তাহলে জীববিজ্ঞানের এই ব্রাঞ্চ বা হচ্ছে শাখায় কি নিয়ে আলোচনা করা হয়? মেনলি আলোচনা করা হয় হচ্ছে প্রাণীর আচরণ নিয়ে। ঠিক আছে, মাহিমা অনেকক্ষণ পরে আসছে। হ্যাঁ, কি নিয়ে আলোচনা করা হয়? প্রাণীর আচরণ নিয়ে। জীববিজ্ঞানের কোন শাখায়? সে শাখাটার নাম কি? সে শাখাটার নাম হচ্ছে ইথোলজি। ইথোলজি। তো আমাদের যে তোমার জীববিজ্ঞান, এই জীববিজ্ঞানের কিন্তু অনেকগুলা শাখা আছে, তাই না? অনেকগুলা শাখা আছে। তো জীববিজ্ঞানের অনেকগুলা শাখার ভিতরে তুমি চিন্তা করো, আমরা এখানেই তো দুইটা শাখা পড়তেছি, বোটানি পড়তেছি, জুওলজি পড়তেছি। ওকে, বাট জীববিজ্ঞানের আরেকটা শাখা আছে যেটাকে বলা হয় হচ্ছে ইথোলজি। ঠিক আছে, ইথোলজি বা হচ্ছে আচরণ বিদ্যা। তাহলে এখানে একটা জিনিস তোমার খেয়াল রাখতে হবে যে ইথোস মানে কি। ইথোস মানে হচ্ছে আচরণ, এটা খাতায় লিখে রাখো, এটা ইম্পর্টেন্ট। আর লগস মানে হচ্ছে জ্ঞান। তাহলে আচরণের যে জ্ঞানটা, ঠিক আছে, আচরণ সম্পর্কিত জ্ঞান যেটা, সেটা হচ্ছে আচরণ বিদ্যা বা হচ্ছে ইথোলজি। ওকে, এখন আমরা যখন পড়াশোনা করছি তখন আমাদের একটা জিনিস ছিল ইথোলজির সাথে, সেটা হচ্ছে ইকোলজি। ঠিক আছে, ইকোলজি। ইকোলজি, হ্যাঁ, একটা ওয়ার্ড ছিল যেটাকে আমরা বলতাম হচ্ছে ইকোলজি। আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা পড়াইছি। ঠিক আছে, ইকোলজি। তো তোমরা এই ইকোলজি শব্দটা যখন তোমরা পড়ছো তোমাদেরকে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, সেখানে তুমি খেয়াল করো, সেখানে হচ্ছে একটা ওয়ার্ড ছিল ওইকোস। ওইকোস, হ্যাঁ, ওইকোস ছিল একটা ওয়ার্ড, ছিল হচ্ছে ওইকোস। এবং আরেকটা ওয়ার্ড কি ছিল? আরেকটা ওয়ার্ড ছিল হচ্ছে লগস। ঠিক আছে, লগস। তো আমরা চ্যাপ্টার 12-এ পড়ছিলাম বোটানিতে যে ইকোলজি। ইকোলজি, এই ইকোলজির ভিতরে ওইকোস কথাটা কথাটা থেকে আসছে হচ্ছে ইকো। ইকো বা হচ্ছে ওইকোস, সেম কথা। ঠিক আছে, ইকো অথবা ওইকোস এটা হচ্ছে সেম কথা। তাহলে এটা কথাটার মানে কি? ওইকোস কথাটার মানে হচ্ছে বাস্তু। ঠিক আছে, কি? বাস্তুতন্ত্র। ঠিক আছে, ঐকস কথাটার মানে কি? বাস্তুতন্ত্র বা হচ্ছে বাস্তুস্থান। হ্যাঁ, বা হচ্ছে বাসস্থান। ঠিক আছে, বাসস্থান। ঐকস মানে হচ্ছে বাসস্থান। ঠিক আছে, বাসস্থান। ঐকস মানে কি? বাসস্থান। ঠিক আছে, আর লগস মানে কি? লগস মানে হচ্ছে জ্ঞান। ঠিক আছে, লগস মানে হচ্ছে জ্ঞান। তাহলে ইকোলজি মানে কি? ইকোলজি মানে হচ্ছে বাস্তু সংস্থান সম্পর্কিত জ্ঞান বা হচ্ছে বাসস্থান সম্পর্কিত জ্ঞান। ঠিক আছে, এই জন্য ইকোলজি শব্দটার অর্থ হচ্ছে বাস্তু সংস্থান বিদ্যা। ঠিক আছে, বাস্তু সংস্থান বিদ্যা। এই যে আমরা খাদ্য জাল, ঠিক আছে, খাদ্য জাল, তারপরে তোমার হচ্ছে খাদ্যের যে হচ্ছে তোমার কি চেইন, ফুড চেইন, খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল, এগুলো আলোচনা করি হচ্ছে ইকোলজিতে বা হচ্ছে এটা বাংলায় বলা হয় বাস্তু সংস্থান বিদ্যা।
আর ইকোলজি কথাটা আসছে দুইটা শব্দ থেকে। এই ইকো শব্দটা আসছে হচ্ছে ঐকস থেকে, যেটার অর্থ হচ্ছে বাসস্থান, আর লজি আসছে লগস থেকে, যার অর্থ হচ্ছে জ্ঞান। ঠিক আছে, জ্ঞান। তাহলে এই দুইটার মাঝখানে প্যাচ লাগানো যাবে না। একটা হচ্ছে ইথোলজি, ইথোলজি এর ভিতরে ইথোস কি, ইথোস হচ্ছে আচরণ, আর লগস হচ্ছে জ্ঞান। ঠিক আছে, মোটামুটি আমাদের মুখস্থ হয়ে গেছে, ক্লাসে পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আমরা যতক্ষণ পড়বো ক্লাসে পড়া মুখস্থ করে ফেলবো। ওকে, তাহলে ইথোলজি মানে কি, আচরণ বিদ্যা, আর মুখে মুখে বলবা তাহলে মনে থাকবে। আর ইকোলজি মানে কি, বাসস্থান বিদ্যা। শেষ, আমরা এটা পারি, এটা আমাদের সারা জীবনেও ভুল হবে না আর। এখন কথা হচ্ছে যে তিনজন বিজ্ঞানী তারা অস্ট্রিয়ান ছিলেন। অস্ট্রিয়া একটা দেশের নাম। ঠিক আছে, অস্ট্রিয়া একটা দেশের নাম, এবং অস্ট্রিয়া দেশ সম্পর্কে আমাদের বিস্তারিত পড়তে হবে না। ঠিক আছে, অস্ট্রিয়ার রাজধানীর নামটা কি জানো তোমরা? আমাকে একটু কমেন্টে বলো তো অস্ট্রিয়ার রাজধানীর নাম কি, হালকা একটু জিকে পড়াই। অস্ট্রিয়ার রাজধানীর নামটা বলো তো। আচ্ছা, এখন অস্ট্রিয়ার প্রাণী বিজ্ঞানী, তিনজন প্রাণী বিজ্ঞানী ছিল, তার মানে তারা প্রাণী সম্পর্কে গবেষণা করতো। ঠিক আছে, প্রাণী সম্পর্কে গবেষণা করতো তিনজন প্রাণী বিজ্ঞানী। এই তিনজন প্রাণী বিজ্ঞানীর নাম কি আমাদের পড়তে হবে? নাম আমরা পড়বো, কিন্তু নাম আমরা পড়বো হচ্ছে শুধু লাস্টের অংশটুকু পড়বো। যেমন কার্ল ফন ফ্রিজ। ঠিক আছে, কার্ল ফন ফ্রিজ, তার ইংলিশ নামও পড়বো না, তার জন্মসালও পড়বো না। ঠিক আছে, তার শুধুমাত্র ফ্রিজ এই লাইনটা পড়বো। ঠিক আছে, ফ্রিজ। আরেকজন হচ্ছে কনরাড লরেন্স, এখান থেকে শুধু লরেন্সের নামটা পড়বো। ওকে, লরেন্সের নামটা পড়বো। দেখি কমেন্ট বলো তো অস্ট্রিয়ার রাজধানীর নাম কি। আরেকটা হচ্ছে ডাচ। ডাচ কারা? ডাচ হচ্ছে নেদারল্যান্ডের অধিবাসী। ঠিক আছে, ডাচ কারা? ডাচ হচ্ছে নেদারল্যান্ড অধিবাসী। নেদারল্যান্ডের অধিবাসীদেরকে বলা হয় হচ্ছে ডাচ। ঠিক আছে, ডাচ জীববিজ্ঞানী নিকোলাস টিনবার্জেন, আমরা নামটা পড়বো হচ্ছে টিনবার্জেন। তার জন্মসাল বা হচ্ছে মৃত্যুসাল কোনোটাই পড়বো না। ওকে, তাহলে খেয়াল করো, তাহলে আমাদের তিনজন বিজ্ঞানী নাম আমরা বললাম। একজন বিজ্ঞানীর নাম হচ্ছে ফ্রিজ। ঠিক আছে, একজন বিজ্ঞানীর নাম হচ্ছে ফ্রিজ। আরেকজন বিজ্ঞানীর নাম হচ্ছে লরেন্স। ঠিক আছে, লরেন্স, কনরাড লরেন্স, বাট আমরা পড়বো শুধুমাত্র লরেন্স। এবং আরেকজন বিজ্ঞানীর নাম হচ্ছে টিনবার্জেন। ঠিক আছে, টিনবার্জেন। তো এই তিনজন বিজ্ঞানীকে ইথোলজি, তাহলে ইথোস কথাটার মানে আমরা একটু আগে পড়ছি, ইথোস কথাটার মানে হচ্ছে আচরণ। ঠিক আছে, আচরণ। ঠিক আছে, কয়টা লেকচার লাগবে এই চ্যাপ্টারে? দুইটা লেকচার, আজকে একটা ক্লাস, আরেকদিন একটা ক্লাস, শেষ। এক ক্লাসেই পড়াই ফেলতাম। ঠিক আছে, আমি চাইছিলাম এক ক্লাসে এটা শেষ করে দিতে, বাট পরে মনে হলো একাডেমিক ক্লাস দুইটা নেওয়া উচিত। ঠিক আছে, তাহলে এই জায়গায় তিনজন স্থপতি আছে। তিনজন স্থপতির নাম তুমি কিভাবে মনে রাখবা? ঠিক আছে, তুমি মনে রাখবা এইভাবে যে লরেন্স থেকে তুমি মনে রাখবো হচ্ছে লজেন্স। ঠিক আছে, লজেন্স। ধরো একটা টিনের কৌটার ভিতরে, একটা টিনের কৌটা, এই টিনের কৌটার ভিতরে তুমি অনেকগুলো লজেন্স রাখছো। ঠিক আছে, এবং এই টিনের কৌটাটা তুমি আবার একটা ফ্রিজের মধ্যে রাখছো। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারতেছো? একটা বড় ফ্রিজ নিলা, একটা বড় ফ্রিজ নিলা, এবং ওই বড় ফ্রিজের ভিতরে একটা টিনের কৌটা আছে, একটা বড় ফ্রিজের ভিতরে একটা টিনের কৌটা আছে, এবং টিনের কৌটার ভিতরে কি আছে? অনেকগুলো লজেন্স আছে। ঠিক আছে, লজেন্স আছে। তাহলে লজেন্সের লজেন্সের টিন, হ্যাঁ, লজেন্সের টিন, ধরো টিনের কৌটা, তুমি বললা লজেন্সের টিন কোথায় রাখছি? আমরা ফ্রিজে রাখছি। ঠিক আছে, ফ্রিজে রাখছি। ঠিক আছে, ফ্রিজে রাখছি। ঠিক আছে, লজেন্সের টিন আমরা কোথায় রাখছি? ফ্রিজে রাখছি। তাহলে লজেন্সের টিন আমরা কোথায় রাখছি? ফ্রিজে রাখছি। তাহলে লজেন্স দিয়ে তুমি মনে রাখবা হচ্ছে লরেন্স। ঠিক আছে, লজেন্স দিয়ে তুমি কি মনে রাখবা? লরেন্স। লজেন্স কি আসলে? লজেন্স হচ্ছে যে চকলেট আর কি। ছোটবেলায় চকলেটদেরকে আমরা লজেন্স বলতাম, গ্রামে গঞ্জে বলে আর কি। ঠিক আছে, টিন দিয়ে তুমি মনে রাখবো হচ্ছে টিনবার্জেন। জাস্ট এই নামটা পড়বা, টিনবার্জেন। এরা হচ্ছে ইথোলজির স্থপতি। আর এটা হচ্ছে ফ্রিজে রাখছে। ফ্রিজ থেকে তুমি মনে রাখবা হচ্ছে কার্ল ফন ফ্রিজ। কার্ল ফন ফ্রিজ, তুমি পুরাটা একবার রিডিং দিবা, আর তুমি মনে রাখবা শুধু ফ্রিজ অংশটুকু, শুধুমাত্র ফ্রিজ, তার জন্মসাল মৃত্যুসাল পড়া লাগবে না। তাহলে লজেন্সের টিন ফ্রিজে রাখছি। লজেন্সের টিন কোথায় রাখছি বলতো? ফ্রিজে রাখছি। মনে থাকবে তো? সবাই মুখে মুখে বলো, মুখস্থ হয়ে যাবে। লরেন্সের টিন ফ্রিজে রাখছি। তাহলে লরেন্স, তারপর হচ্ছে টিনবার্জেন, আর এটা হচ্ছে কার্ল ফন ফ্রিজ। এর ভিতরে আমাদের টিনবার্জেন সাহেব, উনি ছিলেন ডাচ বা হচ্ছে নেদারল্যান্ডস বংশোদ্ভূত। ঠিক আছে, নেদারল্যান্ডস বংশোদ্ভূত। আর বাকি যারা, তারা ছিল হচ্ছে অস্ট্রিয়ান, এবং অস্ট্রিয়ার রাজধানীর নাম হচ্ছে ভিয়েনা। ঠিক আছে, অস্ট্রিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রিয়ার রাজধানীর নাম হচ্ছে ভিয়েনা। ঠিক আছে, ভিয়েনা। তোমরা কি জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কলকাঠি নাট ছিল হিটলার। ঠিক আছে, অ্যাডলফ হিটলার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ একটা চরিত্র ছিল হিটলার, এবং হিটলার জন্মগ্রহণ করছে হচ্ছে অস্ট্রিয়াতে। ঠিক আছে, হিটলার জন্মগ্রহণ করছে হচ্ছে অস্ট্রিয়াতে, এবং অস্ট্রিয়ার রাজধানীর নাম হচ্ছে ভিয়েনা।
কি বলো, সবাই বলো কি? ভিয়েনা। আচ্ছা, তারপরে আসো, তাহলে এই তিনজন, যে লরেন্সের টিন আমরা কোথায় রাখছি? ফ্রিজে রাখছি। তাহলে লরেন্স, টিনবার্জেন এবং হচ্ছে ফ্রিজ, মনে থাকবে, একদম ক্লিয়ার। ওকে, তারপর আসো, দ্য নেচার অফ বিহেভিয়ার, আচরণের প্রকৃতি। ঠিক আছে, আচরণের প্রকৃতি জিনিসটা কি আসলে? আচরণের প্রকৃতি মানে হচ্ছে যে আচরণ কিরকম হয়, ঠিক আছে, কিরকম হইতে পারে। যেমন একটি ক্ষুধার্ত প্রাণীর সামনে পেট ভর্তি খাবার, আচ্ছা পেট ভর্তি না, প্লেট ভর্তি হবে, ঠিক আছে, প্লেট ভর্তি হবে, বইতে ঠিক করে নাও, প্লেট ভর্তি। একটা ক্ষুধার্ত প্রাণীর সামনে প্লেট ভর্তি খাবার যে প্রেরণার সৃষ্টি করবে তা ভরপেট প্রাণীতে করবে না। একজন ক্ষুধার্ত ভাই, একজন ক্ষুধার্ত, সে প্রচুর খাইতে চাবে, আর যার পেট ভরা সে খাইতে চাবে না। তাইলে এক একজন মানুষের আচরণ কিন্তু ভিন্ন রকম হয়, এই কথাটা এখানে বলছে। ওকে, তারপরে আসো, এই যে তারপর দেখো এখানে লেখছে যে বিভিন্ন উদ্দীপনার সম্মিলন মোটিভেশন বা হচ্ছে প্রেরণা নামে পরিচিত। মোটিভেশন মানে কি? মোটিভেশন মানে হচ্ছে এই যে তোমরা পড়াশোনা করতেছো, পড়াশোনা করলে হচ্ছে পরীক্ষায় ভালো করবা, ঠিক আছে, ভালো ভালো জায়গায় পড়াশোনা করতে পারবা, উচ্চ শিক্ষা লাভ করতে পারবা, ডক্টর হবা, ইঞ্জিনিয়ার হবা, ব্যারিস্টার হবা, পুলিশ হবা, ঠিক আছে, রাষ্ট্রদূত হবা, রাষ্ট্রপতি হবা। তাহলে এই যে পড়াশোনা করা, ঠিক আছে, এই পড়াশোনা করাটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ। তাহলে পড়াশোনা করার মোটিভেশন কি? যে পড়াশোনা করলে আমি লাইফে, জীবনে ভালো কিছু করতে পারবো, এটা হচ্ছে মোটিভেশন। তোমরা যে সস্তা মোটিভেশন খোঁজো, ওইটাই হচ্ছে মোটিভেশন। যে জিনিসটা তোমাকে একটা কাজ করার অনুপ্রেরণা যোগায়, সেটাই হচ্ছে মোটিভেশন। যে জিনিসটা তোমাকে একটা কাজ করার অনুপ্রেরণা যোগায়, বিভিন্ন উদ্দীপনা, স্টিমুলাস, তাই না, বিভিন্ন উদ্দীপনা বা স্টিমুলাস, সেগুলো হচ্ছে মোটিভেশন বা হচ্ছে প্রেরণা। যেমন চিন্তা করো যে তোমার সামনে ঠিক আছে খাবার, একটা উদ্দীপনা, এই খাবারটা তোমার মাঝখানে এক ধরনের মোটিভেশন বা হচ্ছে প্রেরণা তৈরি করছে। কেন? কারণ এই খাবারটা খাইলে তোমার ভালো লাগবে, তুমি শক্তি পাবা, ঠিক আছে। তাহলে তোমার ভালো লাগা, তোমার শক্তি পাওয়া, তোমার এনার্জি পাওয়া, ঠিক আছে, এই এনার্জি পাওয়াটা কিসের সাথে সম্পর্কিত? তোমার খাবারের সাথে। তাহলে এই খাবারটা গ্রহণ করার জন্য তোমার শরীরে কি তৈরি হয়েছে? একটা উদ্দীপনা তৈরি হয়েছে বা মোটিভেশন তৈরি হয়েছে, ঠিক আছে, বা প্রেরণা তৈরি হয়েছে, ঠিক আছে, প্রেরণা তৈরি হয়েছে। তাহলে এই খাবারটা আমাদের শরীরে কি তৈরি করতেছে? একটা স্টিমুলাস বা উদ্দীপনা তৈরি করতেছে, যার প্রভাবে আমাদের বডিতে আরেকটা জিনিস তৈরি হচ্ছে, সেটা হচ্ছে মোটিভেশন বা হচ্ছে প্রেরণা। তাহলে আমি যখন তোমাকে বলি, হ্যাঁ, অস্ট্রিয়া একটা আলাদা দেশ, জার্মানি একটা আলাদা দেশ, ঠিক আছে, অস্ট্রিয়া একটা আলাদা দেশ, জার্মানি একটা আলাদা দেশ। হিটলার অস্ট্রিয়াতে জন্মগ্রহণ করছিল, বাট আলটিমেটলি ও পরে জার্মানিতে চলে আসে। আচ্ছা, তাহলে মোটিভেশন জিনিসটা কি? ধরো আমি তোমাকে বলতেছি যে ইমরান, তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো তুমি মেডিকেলে চান্স পাবা। তাহলে আমি যে তোমাকে কথা বলতেছি, এই জিনিসটা একটা স্টিমুলাস তৈরি করতেছে তোমার মাঝখানে, একটা উদ্দীপনা তৈরি করতেছে, যার প্রভাবে তোমার নিজের শরীরের ভিতরে একটা মোটিভেশন তৈরি হয়েছে, একটা প্রেরণা তৈরি হয়েছে, একটা উদ্দীপনা তৈরি হয়েছে, একটা কাজ করার স্পৃহা। তাহলে আমি যে তোমাকে বললাম কথাগুলা, সেটা হচ্ছে স্টিমুলাস বা উদ্দীপনা, এবং তোমার শরীরে যেটা একটা আগ্রহ তৈরি হলো, এটাকে বলা হয় মোটিভেশন বা প্রেরণা। এর প্রভাবে তুমি হচ্ছে পড়াশোনা করলা এবং তুমি লাইফে ভালো কিছু করলা, এটাই। ওকে, এরপর আসো, এখন এরপর একটা জিনিস কথা বলতে, যে বায়োলজিক্যাল রিদম বা হচ্ছে জৈবনিক ছন্দ। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যে কোনো প্রাণী দেহে তুমি দেখবা যে কোনো প্রাণী দেহে বা প্রায় সব প্রাণীতেই দেখবা যে একটা নির্দিষ্ট টাইমে তারা নির্দিষ্ট কাজ করে, ঠিক আছে, নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট কাজ করে। তোমরা হাইড্রার ক্ষেত্রে পড়ছো, রুই মাছের ক্ষেত্রে পড়ছো, তাদের প্রজনন কাল, ঠিক আছে, তাদের প্রজনন কাল কিন্তু নির্দিষ্ট, যে এই টাইমে তার প্রজনন হবে, তার বাচ্চা ফোটানোর কাল নির্দিষ্ট, তোমরা ঘাস ফড়িং এ পড়ছো। তাহলে এই যে প্রত্যেকটা প্রাণীর মাঝখানে একটা তোমার হচ্ছে সাইকেল দেখা যায়, একটা রিদম দেখা যায়। রিদম, এটাকে আমরা বলি ছন্দ। যেমন হচ্ছে যে খেয়াল করো, যেমন বিভিন্ন প্রাণী বিভিন্ন সময়ে জনন কাজে অংশগ্রহণ করে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা প্রাণী, মানে আমরা যত সব প্রাণী পড়ছি আমাদের বইগুলোতে, আমরা দেখছি যে এদের জনন কাল, বাচ্চা ফোটান কালটা ভিন্ন। তার মানে হচ্ছে এদের টাইমটা ভিন্ন, ঠিক আছে, এদের যে জৈবনিক ছন্দ, এদের যে রিদমটা, এটা হচ্ছে ভিন্ন, ঠিক আছে। এটাকে বলা হয় হচ্ছে ছন্দ বা হচ্ছে বায়োলজিক্যাল রিদম বা হচ্ছে জৈবনিক ছন্দ। তার মানে একটা প্রাণীর জন্য যখন সন্তান জন্মদান অনুকূল বা হচ্ছে নিরাপদ, তখনই সে কি করবে? তখনই সে হচ্ছে কি করবে বলো? তখনই সে হচ্ছে সন্তান জন্মদান করবে, গর্ভধারণ করবে। এটা হচ্ছে জৈবনিক ছন্দ। যখন তোমার ঘুম আসবে তখন তুমি ঘুমাবা, হ্যাঁ, যখন তোমার ঘুম আসবে তখন তুমি ঘুমাবা, তাহলে এটা জৈবনিক ছন্দ। তো একটা মানুষ হচ্ছে রাতে ঘুমায়, ডেইলি রাতে 1টা বাজে ঘুমায়, এবং দেখা যাবে যে আজকে ধরো 1টা বাজে ঘুমাইছে, কালকেও 1টা বাজে ঘুমাইছে, পরের দিনও 1টা বাজে ঘুমাইছে, তো এর পরের দিন গিয়ে তার ওই 1টা বাজে ঘুম আসবে।
তার মানে আমাদের জীবন চক্রটা একটা রিদম দ্বারা পরিচালিত হয়, বায়োলজিক্যাল রিদম দ্বারা পরিচালিত হয়। আচ্ছা এটা, আচ্ছা এখানে একটা কথা বলছে যে এস্ট্রাস চক্র, ঠিক আছে, এস্ট্রাস চক্র এই জিনিসটার কথা, এই কথাটার মানে কি, হোয়াট ইজ এস্ট্রাস চক্র, ঠিক আছে, এস্ট্রাস চক্র মানে কি? হ্যাঁ ইমরান বলছে লাইফে যাই করি পুলিশ হবো না। আচ্ছা সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা ওকে। হুম আচ্ছা ওকে, এবার আসো। হুম ওকে, এখন এখানে একটা কথা বলছে যেটাকে বলা হয় হচ্ছে এস্ট্রাস সাইকেল। এস্ট্রাস সাইকেল, এই এস্ট্রাস সাইকেল বা এস্ট্রাস চক্র এই জিনিসটার মানে কি, ঠিক আছে, এই জিনিসটার মানে কি, যেখানে একটা কথা বলছে যে প্রাণী দেহে রজচক্রের সাথে জড়িত। রজচক্র, রজচক্র দেখো খেয়াল করো, যে যারা প্রাইমেট, আমরা তোমরা পড়ছো একটা বর্গ আছে যেটাকে বলি আমরা প্রাইমেট, ঠিক আছে, প্রাইমেট, তাই না, আমরা পড়ছি হচ্ছে প্রাইমেটদের কথা পড়ছি, প্রাইমেট। তাহলে ম্যামালিয়াতে, ম্যামালিয়ার যে বর্গটা, ম্যামালিয়াতে একটা বর্গ আছে যেটা হচ্ছে প্রাইমেট, ঠিক আছে, প্রাইমেট বা স্তন্যপায়ীদের একটা বর্গ হচ্ছে প্রাইমেট। এবং এই প্রাইমেটের ভিতরে তুমি চিন্তা করো, প্রাইমেটের ভিতরে তোমার হচ্ছে হিউম্যান পড়ছে, তাই না, হিউম্যান আছে, তাই না, এই প্রাইমেটের ভিতরে কারা আছে, হিউম্যান আছে, মানকি আছে, ঠিক আছে, তাহলে আমরা হিউম্যানটা লিখলাম, তাহলে প্রাইমেটের ভিতরে আমরা হিউম্যান পাইছি। এবং হিউম্যান বা হচ্ছে মানুষের ক্ষেত্রে তোমার মানুষের যে ফিমেল আছে, পরিণত বা হচ্ছে প্রাপ্তবয়স্ক যেসব ফিমেল আছে, তাদের কি হয়, তাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে মাসের, ঠিক আছে, একটা মাসের একটা নির্দিষ্ট টাইমে, মাসের একটা নির্দিষ্ট টাইমে তাদের কি হয়, তাদের হচ্ছে ব্লিডিং হয়, ঠিক আছে, তাদের ব্লিডিং হয়। তার মানে এক মাসের একটা নির্দিষ্ট সময়ে, আমরা একটা মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারে পড়বো যে তাদের মাসের একটা নির্দিষ্ট সময় তাদের হচ্ছে ব্লিডিং হয়, বা হচ্ছে আমাদের যে জনন পথ আছে সে পথ দিয়ে হচ্ছে রক্ত বের হয়, ঠিক আছে, যদি আমরা সঠিক মানে সহজ বাংলায় বলি, তাহলে ওই যে চক্রটা, যে একটা মাসের একটা নির্দিষ্ট টাইমে এদের ব্লিডিং হবে, ঠিক আছে, জনন পথ দিয়ে হচ্ছে আমাদের রক্ত বের হবে একটা নির্দিষ্ট মাসের নির্দিষ্ট টাইমে, ওটাকে আমরা কি বলি, ওটাকে আমরা বলি হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল, ঠিক আছে, ওটাকে আমরা কি বলি, ওটাকে আমরা বলি হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল, মেনস্ট্রুয়াল সাইকেল, বা এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে রজচক্র। তাহলে মেনস্ট্রুয়াল সাইকেল বা রজচক্র দেখা যায় হচ্ছে ম্যামালিয়া বা স্তন্যপায়ীদের ভিতরে, ম্যামালিয়া বা হচ্ছে স্তন্যপায়ীদের ভিতরে একটা বর্গ আছে যেটা হচ্ছে প্রাইমেট, ঠিক আছে, প্রাইমেটদেরকে, প্রাইমেট এদের ক্ষেত্রে আমরা হচ্ছে কি দেখি, মেনস্ট্রুয়াল সাইকেল বা হচ্ছে রজচক্র দেখতে পাই, ঠিক আছে, মেনস্ট্রুয়াল সাইকেল বা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, মিম বলতেছে জীবনটা ফিজিক্সময় হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই। ওকে আচ্ছা, তাহলে এবার দেখো, তাহলে হিউম্যানের ক্ষেত্রে আমরা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল বা হচ্ছে রজচক্র পাই, তার মানে হচ্ছে মাসের একটা নির্দিষ্ট টাইমে তাদের হচ্ছে ব্লিডিং হবে বা রক্তপাত হবে শরীর থেকে জনন পথ দিয়ে। ওকে, এখন এই সেম জিনিসটা, এই সেম জিনিসটা এখানে আমরা বলছি মেনস্ট্রুয়াল সাইকেল, আর এখানে আমরা বলতেছি হচ্ছে এস্ট্রাস সাইকেল। ওকে, এস্ট্রাস সাইকেল, তাহলে এস্ট্রাস সাইকেল কাদের হবে, এদের হবে নন প্রাইমেট যারা আছে, নন প্রাইমেট যারা আছে, নন প্রাইমেট, ঠিক আছে, প্রাইমেট বর্গ ছাড়া অন্যান্য বর্গের যারা আছে, ঠিক আছে, অন্যান্য বর্গের যারা আছে এদের ক্ষেত্রে আমরা কি পাবো, এস্ট্রাস চক্র পাবো, ঠিক আছে, এস্ট্রাস চক্র পাবো। মেনস্ট্রুয়েশন কত এজ থেকে শুরু হয়, এইটার বিভিন্ন মান পার্সন টু পার্সন বেরি করে, মেনস্ট্রুয়েশনটা পার্সন টু পার্সন বেরি করে, কারো একটু আগে হয় কারো একটু পরে হয়, নর্মালি 10 থেকে 12 বছর বা এই টাইমের ভিতরেই তোমার হচ্ছে কি হয়, মেয়েদের হচ্ছে যে তোমার 12-13 বছর এই সময় রেঞ্জের ভিতরে হচ্ছে ম্যাক্সিমাম ফিমেলদের তোমার কি হয়, মেনস্ট্রুয়েশন হয়। এটা আমরা চ্যাপ্টার 9-এ পড়বো, মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারে বিস্তারিত পড়বো। ওকে, এখানে আমরা এ সম্পর্কে পড়াশোনা করবো না। নন প্রাইমেট যারা আছে, ঠিক আছে, নন প্রাইমেট যারা আছে, তাহলে নন প্রাইমেট যাদের আছে এদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেলের মতো আরেকটা সাইকেল চলে যেটাকে বলা হয় হচ্ছে এস্ট্রাস সাইকেল, ঠিক আছে, এটাকে বলা হয় এস্ট্রাস সাইকেল। তাহলে এই নন প্রাইমেটদের ভিতরে তুমি চিন্তা করো, এখানে তোমার এমফিবিয়া থাকতে পারে, এমফিবিয়ান যারা আছে, উভচর যারা আছে, ঠিক আছে, এমফিবিয়ান যারা আছে
বা হচ্ছে উভচর যারা আছে তাদের ক্ষেত্রে হইতে পারে, বা হচ্ছে তোমার বার্ডস বা হচ্ছে পাখি যারা আছে তাদের ক্ষেত্রে হইতে পারে। তাদের ক্ষেত্রে তোমার এক ধরনের চক্র হয় যেটাকে বলা হয় হচ্ছে অ্যাস্ট্রাস চক্র। ঠিক আছে, অ্যাস্ট্রাস চক্র। তাহলে প্রাইমেট যারা আছে স্পেশালি হিউম্যানদের ক্ষেত্রে আমরা এটাকে বলি হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল বা রজচক্র। এবং রজচক্র কেন হয়? আমরা আচ্ছা, তো আমরা মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টার যখন পড়াবো তখন আমরা জানবো যে হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল বা হচ্ছে আমাদের রজচক্র, এটা হয় হচ্ছে বিভিন্ন হরমোনের প্রভাবে। তাহলে তখন আমাদের শরীরে বিভিন্ন হরমোন কাজ করে, ইস্ট্রোজেন কাজ করে। ঠিক আছে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এরকম অনেকগুলো হরমোন আছে যারা হচ্ছে রজচক্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, আর প্রাণী আর এটা হয় কাদের? প্রাইমেটদের। আর নন প্রাইমেট যারা আছে, এমফিবিয়ান্স বা হচ্ছে বার্ডস এরকম যারা আছে, উভচর বা হচ্ছে পাখি, তাদের ক্ষেত্রে এস্ট্রাস চক্র চলে, এস্ট্রাস সাইকেল চলে। এবং এই এস্ট্রাস চক্রের ক্ষেত্রে, এস্ট্রাস চক্র যখন তাদের দেহে চলে তখনও কিন্তু প্রচুর পরিমাণে হরমোনাল চেঞ্জ আসে বডিতে। ঠিক আছে, হরমোনাল চেঞ্জ আসে। তাহলে এটা হচ্ছে হিউম্যানদের ক্ষেত্রে, আর মানে প্রাইমেটদের ক্ষেত্রে, আর এটা হচ্ছে নন প্রাইমেটদের ক্ষেত্রে। নন প্রাইমেট যারা আছে, নন প্রাইমেট বর্গভুক্ত যারা আছে, এমফিবিয়ান্স বা বার্ডস এরকম, তাদের ক্ষেত্রে তোমার হচ্ছে এস্ট্রাস সাইকেল চলে। ঠিক আছে, এবং এস্ট্রাস সাইকেল চলার সময় কি হয়? প্রচুর পরিমাণে হরমোনাল চেঞ্জ আসে। ঠিক আছে, এই প্রাণীগুলোর দেহ প্রচুর পরিমাণে কি আসে বলো? হরমোনাল চেঞ্জ আসে। ঠিক আছে, তাহলে মানুষের যখন হচ্ছে ফিমেলদের, হিউম্যান ফিমেলদের যখন হচ্ছে তোমার মেনস্ট্রুয়াল সাইকেল চলে তখনও হরমোনাল চেঞ্জ আসে, এবং এদের ক্ষেত্রেও হরমোনাল চেঞ্জ আসে। ওকে, এখন খেয়াল করো যে এখানে একটা কথা, তাহলে এতটুকু ক্লিয়ার। এখানে একটা কথা বলছে যে প্রাইমেট জাতীয় অনেক স্ত্রী সদস্যে যৌনাঙ্গের রং এবং স্ফীতি এস্ট্রাস চক্রকে প্রকাশ করে। তাহলে প্রাইমেট যারা আছে এইসব অনেক স্ত্রী সদস্য যারা আছে, প্রাইমেট জাতীয় স্ত্রী সদস্য যেমন হচ্ছে মানুষ বা হচ্ছে বানর, ঠিক আছে, তাদের যৌনাঙ্গের রং এবং স্ফীতি মানে হচ্ছে ফুলে ওঠা, এগুলো হচ্ছে এস্ট্রাস চক্রকে প্রকাশ করে। তার মানে হচ্ছে প্রাইমেটদের ক্ষেত্রে আমরা যেটাকে মেনস্ট্রুয়াল সাইকেল বলি, আলটিমেটলি এই জায়গায় ফিমেল, এই নন প্রাইমেটদের ক্ষেত্রে যেমন এমফিবিয়া, উভচর বা বার্ড পাখিদের ক্ষেত্রে এটা হচ্ছে এস্ট্রাস চক্র বা হচ্ছে এস্ট্রাস সাইকেল। ঠিক আছে, টেস্টোস্টেরন, ইমরান টেস্টোস্টেরন বানান হয় নাই, টেস্টোস্টেরন বানানটা দেখে তারপর লেখো। আচ্ছা, তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি। তাহলে প্রাইমেটদের ক্ষেত্রে হবে হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল, এবং মেনস্ট্রুয়াল সাইকেলের যৌনাঙ্গের রং এবং স্ফীতি এগুলো চেঞ্জ হতে পারে। আর নন প্রাইমেটদের ক্ষেত্রে কিন্তু এস্ট্রাস সাইকেল চলবে, সেখানে হচ্ছে আমার যৌনাঙ্গের রং এবং হচ্ছে স্ফীতি এগুলা চেঞ্জ হবে। আচ্ছা, তারপর আসো, এরপর যা বলছে এগুলো নিয়ে আর বলার কিছু না। এখানে একটা জিনিস খেয়াল করো যে প্রাণীর আচরণ অভিযোজনিক কোনো, হ্যাঁ, অভিযোজনিক মানে কি? অভিযোজন জিনিসটাকে আমরা কি বলি? যে কোনো একটা পরিবেশে একটা মানুষের টিকে থাকার যে ক্ষমতা, সেটা হচ্ছে অভিযোজন। এই জন্য আমরা বিভিন্ন উদ্দীপনার প্রতি বিভিন্ন রকম সাড়া দিই যাতে আমরা পরিবেশে টিকে থাকতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে একটা কথা বলছে যে প্রাণীর কিছু আচরণ চক্রাকারে সংগঠিত হয়। দৈনিক, মাসিক, ঋতুভিত্তিক বা হচ্ছে বর্ষা ভিত্তিক হতে পারে। আচ্ছা, এটা খেয়াল করা হয় যে জীবের প্রাত্যহিক চক্রকে বলা হয় দৈনিক ছন্দময়তা বা সার্কেডিয়ান রিদম। ঠিক আছে, সার্কেডিয়ান রিদম এটা কি? এটা হচ্ছে প্রাত্যহিক চক্র। মানে তুমি সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলা করো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে সেগুলো হচ্ছে ফিক্সড। তুমি সকালে উঠে কলেজে যাচ্ছ বা স্কুলে যাচ্ছ, এটা যাওয়ার আগে তুমি হচ্ছে খাওয়া দাওয়া করতেছো, এই দুপুরে এসে তুমি হচ্ছে গোসল করতেছো, দুপুরে এসে গোসল করার পর তুমি খাইতেছো, খাওয়ার পরে দেখা যায় তুমি একটু ঘুমাচ্ছ, ঘুমানোর পর আবার পড়াশোনা করতেছো, বিকালে একটু খেলতে যাচ্ছ, রাতে এসে আবার পড়াশোনা করতেছো, ক্লাস করতেছো, এবং রাতে খাবার পর আবার ঘুমাই যাচ্ছ। তাহলে এটা হচ্ছে একটা ছন্দ। ঠিক আছে, দৈনিক ছন্দ, ডে টু ডে। ঠিক আছে, দৈনন্দিন তোমার লাইফে কিছু না কিছু চেঞ্জ আসতেছে। ঠিক আছে, এবং এই চেঞ্জগুলা প্রত্যেকটা দিনের ক্ষেত্রেই প্রায় সেম, প্রায় একই। তাহলে তুমি তো ডেইলি দুপুরে গোসল করো, তুমি তো রাতেই ঘুমাও। ঠিক আছে, এইটাকে বলা হয় দৈনিক ছন্দময়তা বা হচ্ছে সার্কেডিয়ান রিদম। ঠিক আছে, সার্কেডিয়ান রিদম, বা এটাকে বলা হয় হচ্ছে বায়োলজিক্যাল ক্লক বা হচ্ছে জৈবিক ঘড়ি, এবং এটাকে আরেকটা নামে ডাকে, তাই হচ্ছে বায়োলজিক্যাল ক্লক বা হচ্ছে জৈবিক ঘড়ি। ঠিক আছে, বায়োলজিক্যাল ক্লক বলা হয়। ঠিক আছে, একদিন রাত 10টায় ঘুমালে পরের দিন দেখবা ঠিক রাত 10টাতেই ঘুম আসবে, এটা হচ্ছে বায়োলজিক্যাল রিদম। আচ্ছা, তারপর দেখো উদ্দীপনা বা স্টিমুলাস আমরা বললাম প্রাণীর আচরণগত পরিবর্তন
সংকেত সৃষ্টি করে, সংবেদন সৃষ্টি করে, এগুলো নিয়ে আর বলার কিছু নাই, এগুলো সবই হচ্ছে সাংকেতিক উদ্দীপনা বা স্টিমুলাস। টেস্টোস্টেরন বানানটা ইমরান গুগল থেকে দেখে তারপরে লেখো, বানানটা ভুল হয়েছে। ওকে, এবার আসো এখানে একটা কথা লিখছে যে উদ্দীপনা বা স্টিমুলাস বাহ্যিক বা অভ্যন্তরীণ দুইটা হতে পারে। তাহলে বাহ্যিক জিনিসটা কি? বাহ্যিক উদ্দীপনা মানে কি? বাহ্যিক উদ্দীপনা মানে হচ্ছে ধরো, ঠিক আছে, ধরো সাপোজ আমার সামনে একটা কুকুর আছে, আমার সামনে যদি একটা কুকুর থাকে, কুকুর যদি আমাকে দৌড়ানি দেয়, বুঝছো, আমার সামনে একটা কুকুর, কুকুর হচ্ছে আমাকে দৌড়ানি দিচ্ছে, তাহলে কুকুরটা কি আমার দেহের ভিতরে আছে নাকি বাইরে আছে? কুকুরটা আমার দেহের বাইরে পরিবেশে আছে, তাহলে এটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা, এটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা। বাহ্যিক উদ্দীপনা মানে বা হচ্ছে বহি উদ্দীপনা, বাহ্যিক উদ্দীপনা বা হচ্ছে বহি উদ্দীপনা, ঠিক আছে, বাহ্যিক উদ্দীপনা বা হচ্ছে বহি উদ্দীপনা, তার মানে এই উদ্দীপনাটা বাইরে আছে, ঠিক আছে, উদ্দীপনাটা, হ্যাঁ, উদ্দীপনাটা বাইরে আছে, বাহিরে আছে। ওকে, এবার খেয়াল করো অভ্যন্তরীণ উদ্দীপনা মানে কি? অভ্যন্তরীণ উদ্দীপনা মানে হচ্ছে উদ্দীপনাটা হচ্ছে আমার দেহের ভিতরে, উদ্দীপনাটা হচ্ছে আমার দেহের ভিতরে। সাপোজ তোমার খিদা লাগছে, তোমার প্রচুর খিদা লাগছে, তো তোমার খিদা তো অবশ্যই দেহের বাইরে লাগবে না, তোমার দেহের ভিতরে খিদা লাগছে, ঠিক আছে। তারপর ধরো যে তোমার পেটে মুচড় দিছে, ঠিক আছে, তোমার পেটে মুচড় দিছে, তোমার এখন বাথরুমে যেতে হবে, তো পেটে মুচড় দেওয়া এটা তো আর বহি উদ্দীপনা হবে না, কারণ পেট তো আমার শরীরের ভিতরে আছে, তাহলে এটা হবে কি? এটা হবে অন্ত উদ্দীপনা। এটা কি হবে? অন্ত উদ্দীপনা। তাহলে উদ্দীপনা যদি দেহের ভিতরে তৈরি হয় সেটা হচ্ছে অন্ত উদ্দীপনা বা অভ্যন্তরীণ উদ্দীপনা, আর উদ্দীপনা যদি দেহের বাইরে তৈরি হয়, দেহের বাইরে কোনো জিনিস দেখে যদি আমার শরীরে পরিবর্তন আসে, আচরণগত পরিবর্তন আসে, সেটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা। যেমন আলো, তাপ, চাপ, গন্ধ, শব্দ, এগুলো সব বাহিরে থাকে, এগুলো সব বাহিরে থাকে, এগুলো হচ্ছে বাহ্যিক উদ্দীপনা, ঠিক আছে, বাহ্যিক উদ্দীপনা। আচ্ছা, যাই হোক, তারপরে আসো, তারপর দেখো উদ্দীপনা, উদ্দীপনা কয় ধরনের হয়? সাংকেতিক উদ্দীপনা 3 ধরনের হয়। সাংকেতিক উদ্দীপনা কয় কয় ধরনের হয়? 3 ধরনের হয়, ঠিক আছে। একটা হচ্ছে মোটিভেশন, একটা হচ্ছে একটা হচ্ছে রিলিজিং, একটা হচ্ছে টার্মিনেটিং, ঠিক আছে। মোটিভেশন, রিলিজিং এবং হচ্ছে টার্মিনেটিং। তাহলে এটা তুমি কিভাবে মনে রাখবা? এটা তুমি কিভাবে মনে রাখবো? মনে রাখবো হচ্ছে মোটর দিয়ে মনে রাখবা, ঠিক আছে, মোটর দিয়ে মনে রাখবো। মত হচ্ছে মোটিভেশন, তত হচ্ছে টার্মিনেটিং, রত হচ্ছে রিলিজিং, ঠিক আছে। মোটিভেশন, তারপর হচ্ছে টার্মিনেটিং এবং হচ্ছে রিলিজিং। মতে হচ্ছে মোটর, মতে হচ্ছে মোটর, মতে হচ্ছে মোটিভেশন, তত হচ্ছে টার্মিনেটিং, আর রতে হচ্ছে কি? রতে হচ্ছে রিলিজিং। মোটিভেশন বা প্রেরণাদায়ক উদ্দীপনা মানে কি আসলে? ঠিক আছে, ওই যে আমি একটা কথা বললাম সেটাই উদ্দীপনা, ঠিক আছে, সেটাই হচ্ছে মোটিভেশন। যে এখানে একটা কথা বলছে, খেয়াল করো, যে শীত যাপনকালে আহার অন্বেষণের ভয়ঙ্কর বাস্তবতার কথা চিন্তা করে দেহের সঞ্চিত চর্বি থেকে শক্তি আহরণ করার বিষয়টা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা। তার মানে হচ্ছে আমাদের বডি দেখতেছে যে বাইরে প্রচুর ঠান্ডা, এবং এই ঠান্ডায় বাইরে গেলে আমার বডি বা আমার শরীর অসুস্থ হয়ে যাবে, এই জন্য সে কি করে? আমাদের দেহের ভিতরে প্রচুর ফ্যাট বা হচ্ছে চর্বি সঞ্চিত আছে, আমাদের দেহের ভিতরে প্রচুর ফ্যাট বা হচ্ছে চর্বি সঞ্চিত আছে, এই ফ্যাট বা চর্বি থেকে তারা কি করে বলো? তারা হচ্ছে শক্তি নেয়। তাহলে এই ফ্যাট বা চর্বি থেকে যখন তারা শক্তি নেয়, তাই ফ্যাট বা চর্বি কোথায় আছে? দেহের ভিতরে আছে, তাহলে এটা হবে কি? অভ্যন্তরীণ উদ্দীপনা, ঠিক আছে, অভ্যন্তরীণ উদ্দীপনা। আর নর্মালি মোটিভেশন কি? ওই যে একটু আগে আমি যেটা বলছি ওটাই মোটিভেশন, যে জিনিসটা তোমাকে একটা কাজ করার প্রতি অনুপ্রেরণা দেয়, একটা কাজ করতে বারবার তোমাকে আকৃষ্ট করে, সেটাই হচ্ছে মোটিভেশন, ঠিক আছে, সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে মোটিভেশন। আচ্ছা, তারপর দেখো রিলিজিং বা হচ্ছে নির্গমন উদ্দীপনা, ঠিক আছে, রিলিজিং বা হচ্ছে নির্গমন উদ্দীপনা, এই জিনিসটার মানে কি? তুমি একটা নর্মাল একটা টেন্ডেন্সি বা নর্মাল একটা জিনিস চিন্তা করো, আমরা যখন একটা ধরো সাপোজ আমি কয়েকদিন ধরে পড়াশোনা করতেছি না, তো আমাকে একজন বললো তোমার পড়াশোনা করা উচিত, ঠিক আছে, তোমার পড়াশোনা করলে তুমি ভালো কিছু করতে পারবে লাইফে। তো এটা যখন সে বললো, তখন আমার মাঝখানে মোটিভেশন তৈরি হলো। মোটিভেশন তৈরি হওয়ার পর আমি আমার পড়ার টেবিলে যাব এবং সেখানে পড়াশোনা করব, ঠিক আছে। তাহলে আমার পড়ার টেবিলে গিয়ে পড়াশোনা করব, এই জিনিসটাকে তুমি এখানে চিন্তা করতে পারো রিলিজিং বা নির্গমন উদ্দীপনার সাথে, ঠিক আছে, রিলিজিং বা হচ্ছে নির্গমন উদ্দীপনার সাথে তুমি চিন্তা করতে পারো। যে এখানে খেয়াল করো, এখানে একটা কথা লিখছে যে হেরিঙ্গাল বা হচ্ছে গাংচিল, ঠিক আছে, হেরিঙ্গাল বা গাংচিলের খাদ্য গ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণের সময় রিলিজারের কার্যকারিতা বিষয়টা জানা যায়। রিলিজার কি? রিলিজার হচ্ছে একটা সাধারণ উদ্দীপনা। রিলিজ, রিলিজ মানে কি? রিলিজ মানে হচ্ছে একটা উদ্দীপনা, একটা উদ্দীপনাকে একটা কিছু বের করে দেওয়া, এটাই হচ্ছে রিলিজ। রিলিজ মানে হচ্ছে একটা কিছুকে বের করে দেওয়া। তাহলে এখানে রিলিজিং বা নির্গমন উদ্দীপনা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে হচ্ছে ধরো সাপোজ একটা পাখি এখন একটা পাখি আছে এবং পাখির সাথে পাখির একটা বাচ্চা আছে। ধরো আমি তোমাকে দেখাই,
এটা হচ্ছে একটা পাখি, বুঝছো? এটা হচ্ছে একটা পাখি এবং এটা হচ্ছে পাখির বাচ্চা। এটা হচ্ছে পাখির বাচ্চা, ঠিক আছে? একটা পাখি এবং একটা হচ্ছে পাখির বাচ্চা। এবং এই পাখিটার বাচ্চা হচ্ছে এটা। এবং পাখির বাচ্চাটা খিদা লাগছে। পাখির বাচ্চাটা কি লাগছে বলো? পাখির বাচ্চাটা খিদা লাগছে। তাহলে এখন পাখির বাচ্চার শরীরে এই খিদা বা হচ্ছে ক্ষুধা, হ্যাঁ, এই ক্ষুধা একটা উদ্দীপনা তৈরি করবে, তাই না? পাখির শরীরের ভিতরে ক্ষুধাটা একটা উদ্দীপনা তৈরি করবে। এবং এই উদ্দীপনাটা কি? এই উদ্দীপনাটা হচ্ছে কি, কোন ধরনের উদ্দীপনা? এই উদ্দীপনাটা হচ্ছে একটা তোমার অভ্যন্তরীণ উদ্দীপনা, তাই না? অভ্যন্তরীণ, কারণ এটা দেহের ভিতরে তৈরি হয়েছে, ঠিক আছে? অভ্যন্তরীণ উদ্দীপনা তৈরি হয়েছে দেহের ভিতরে। এটা কখন বহি উদ্দীপনা হইতো? যখন বাহিরের কোনো একটা জিনিস তাকে প্রভাবিত করতো, ঠিক আছে? বাহিরের কোনো একটা জিনিস তাকে প্রভাবিত করতো, কিন্তু ক্ষুধাটা তার শরীরের ভিতরেই আছে। তাহলে এটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা বা হচ্ছে স্টিমুলাস। ক্ষুধাটা একটা স্টিমুলাস বা হচ্ছে উদ্দীপনা। এবং এই উদ্দীপনার প্রভাবে তার তার শরীরে কি আসবে? মোটিভেশন আসবে। তার শরীরে আসবে হচ্ছে মোটিভেশন, ঠিক আছে? মোটিভেশন আসবে। কিসের মোটিভেশন আসবে? খাদ্য গ্রহণের মোটিভেশন আসবে, তাই না? তার মানে স্টিমুলাসটা, এই ক্ষুধা, অভ্যন্তরীণ উদ্দীপনা কোনটা? এটা হচ্ছে ক্ষুধা। তার শরীরে একটা মোটিভেশন তৈরি করছে। শরীরে কি তৈরি করছে? একটা মোটিভেশন বা হচ্ছে প্রেরণা তৈরি করছে। তার শরীরে একটা মোটিভেশন তৈরি করছে, মোটিভেশন বা হচ্ছে প্রেরণা তৈরি করছে যে আমার এখন খাওয়া দাওয়া করতে হবে। তাহলে সে এখন ফিক্সড যে তার এখন খাওয়া দাওয়া করতে হবে। এবং সাপোজ আমরা ধরে নিলাম যে এই প্রাণী দুইটা, এই পাখি দুইটার নাম হচ্ছে হেরিঙ্গাল, ঠিক আছে? হেরিঙ্গাল, ঠিক আছে? হেরিঙ্গাল বা হচ্ছে গাংচিল, ঠিক আছে? গাংচিল মানে কি? গাংচিল মানে হচ্ছে, গাং মানে হচ্ছে নৌকা, সরি নৌকা বলছে, গাং, হ্যাঁ নদী। গাং মানে হচ্ছে নদী। তাই নদীতে তুমি দেখবা যে এক ধরনের চিলের মতো এক ধরনের প্রাণী পাওয়া যায়, গাং চিল। এটাকে বলে হেরিঙ্গাল। আমি একটু পরে ছবি দেখাবো। তাহলে হেরিঙ্গালে কি হয়? হেরিঙ্গালে তোমার হচ্ছে, হেরিঙ্গালের ঠোঁটগুলো থাকে হচ্ছে হলুদ। হেরিঙ্গালের ঠোঁটগুলো থাকে হচ্ছে হলুদ, ঠিক আছে? হেরিঙ্গালের ঠোঁটগুলো থাকে হচ্ছে হলুদ। এবং এই হলুদ ঠোঁটে একটা লাল ফোঁটা থাকে। হলুদ ঠোঁটে একটা কি থাকে? লাল ফোঁটা থাকে। তাহলে ধরো সাপোজ তুমি চিন্তা করলে এটা হচ্ছে একটা হেরিঙ্গাল এবং হেরিঙ্গালের বাচ্চা হচ্ছে এটা। এটা হচ্ছে হেরিঙ্গালের বাচ্চা, হেরিঙ্গাল বা হচ্ছে গাংচিল, ঠিক আছে? গাংচিলের বাচ্চা। তাহলে এখন কি হয়? এখন এই বাচ্চাটার একটা মোটিভেশন আসছে যে আমার এখন খাওয়া দাওয়া করতে হবে। এখন এই খাওয়া দাওয়া যখন করতে হবে, তো এই খাওয়া দাওয়া তো কে দিবে বলো তো? খাবার দাবার তাকে কে দিবে? তাকে কে রিলিজ করবে খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া রিলিজ করবে হচ্ছে এই বাচ্চা, এই প্রাপ্তবয়স্ক যে মা গাংচিলটা আছে সে। এবং মা গাংচিলটা কিভাবে বুঝবে যে বাচ্চাটা খিদা লাগছে? যেমন মানুষের ক্ষেত্রে তুমি চিন্তা করো, মানুষের ক্ষেত্রে আমরা বুঝতে পারি বাচ্চা কান্না করলে যে বাচ্চার খিদা পাইছে। বাট এদের ক্ষেত্রে, হেরিঙ্গালের ক্ষেত্রে কি হয়? সে হচ্ছে তার ঠোঁট দিয়ে এ মায়ের, ঠিক আছে, মায়ের এখানে, এখানে ঠোঁটের ভিতরে যে লাল দাগটা আছে, এখানে সে কি করে? এখানে সে হচ্ছে ঠোকা দেয়, ঠিক আছে? এই জায়গায় সে ঠোকা দেয়, ঠিক আছে? ঠোকা দেয়, এবার ঠোকা দেয়। তাহলে মা যে হেরিঙ্গালটা আছে, গাংচিলটা আছে, ঠিক আছে, সেখানে তার যে হলুদ যে ঠোঁটটা আছে, এখানে যে লাল ফোঁটাটা আছে, সেখানে সে হচ্ছে ঠোকা দেয়। ঠোকা দিলে মা বুঝতে পারে যে তার বাচ্চার কি হয়েছে, তার বাচ্চার খিদা লাগছে। মা বুঝতে পারে তার বাচ্চার খিদা লাগছে এবং সে তখনই আসলে গিয়ে কি করে? সে তখনই গিয়ে হচ্ছে যে বাচ্চার মুখে সে হচ্ছে খাবার দেয়। বাচ্চার মুখে কি দেয় বলো? বাচ্চার মুখে খাবার দেয় বা খাবারটাকে রিলিজ করে, ঠিক আছে? খাবারটাকে কি করে? রিলিজ করে। তাহলে এখানে রিলিজার বা হচ্ছে নির্গমন যে উদ্দীপনাটা, এটা মেইনলি আসলে কি? এটা মেইনলি হচ্ছে তুমি একটা কাজ করার নিয়ত যখন করবা, সেই নিয়ত অনুযায়ী যখন কাজ করবা, তখনই ওই যে বিষয়টা, নিয়ত অনুযায়ী কাজ করার যে বিষয়টা, যে প্রক্রিয়াটা, এটাই মেইনলি এখানে আমরা বলতে পারি যে রিলিজিং বা হচ্ছে নির্গমন উদ্দীপনা, ঠিক আছে? রিলিজিং বা হচ্ছে নির্গমন উদ্দীপনা। তাহলে হেরিঙ্গালের আমাদের কি থাকে? হেরিঙ্গালের হচ্ছে তোমার ঠোঁট যেটা আছে, সেখানে হলুদ ঠোঁটের ভিতরে এরকম লাল দাগ থাকে এবং বাচ্চা হেরিঙ্গাল এখানে ঠোকর দিয়ে বোঝায় যে তার খিদা লাগছে। তারপরে সে হচ্ছে মা তাকে খাবার খাওয়ায়, ঠিক আছে? খাবারটাকে রিলিজ করে দেয় তাকে, ঠিক আছে? তাহলে এই জিনিসটাই হচ্ছে রিলিজিং বা নির্গমন উদ্দীপনা। তাহলে দেখো, হেরিঙ্গাল যখন শাবকদের জন্য খাবার নিয়ে আসে, শাবক তখন পিতামাতার হলদে রঙের নিম্ন চোয়ালে অবস্থিত একটা লাল ফোঁটায়, ঠিক আছে, হ্যাঁ, হলদে রঙের নিম্ন চোয়ালে অবস্থিত, এটা হচ্ছে চোয়াল, হ্যাঁ, চোয়াল, নিচের চোয়াল, এই যে এগুলা, এটা হচ্ছে চোয়াল, তাই না? আমাদের নিম্ন চোয়াল, এটা নিম্ন চোয়াল।
তাহলে নিম্ন চোয়াল বা হচ্ছে জতে কি করে, জতে হচ্ছে লাল ফোঁটায় ঠোকর মেরে মাছ উগরে দেওয়ার সংকেত দেয়। ঠিক আছে, এবং মাছ যখন উগরে দেয় তখনই হচ্ছে হেরিঙ্গাল সেটাকে কি করে, সেটাকে কি করে বলো, সেটা হচ্ছে গলদকরণ করে। ঠিক আছে, গলদকরণ করে। আচ্ছা, এখন খেয়াল করো, এখন তারপরে বলছে যে বিজ্ঞানী টিনবার্গেন ও পারডেক, পারডেক নামটা পড়তে হবে না, বিজ্ঞানী আরেকটা ক্লাস লাগবে, 2 ক্লাসে শেষ করবো। ঠিক আছে, বিজ্ঞানী টিনবার্গেন এই প্রক্রিয়ার রহস্য উদ্ঘাটনে নিয়ন্ত্রিত ও ধারাবাহিক গবেষণা করছে টিনবার্গেন। তাহলে ওই যে আমরা পড়ছি যে লজেন্সের টিন ফ্রিজে, এর ভিতরে টিনবার্গেন সাহেব সে হচ্ছে গবেষণা করছে। কি করছে, সে কাগজের শক্ত বোর্ডে পূর্ণবয়স্ক হেরিঙ্গালের মাথা বানিয়ে তাদের ঠোঁটের মধ্যে কড়া বৈসাদৃশ্য প্রদর্শনকারী, ঠিক আছে, লাল রঙের ফোঁটা লক্ষ্য করেন যে ঠোঁটের ফোঁটায় খাদ্য চেয়ে আকুতি জানানোর একমাত্র রিলিজার। ঠিক আছে, খাদ্য চেয়ে আকুতি জানানোর একমাত্র রিলিজার। ঠিক আছে, তার মানে হচ্ছে যে এই লাল ফোঁটাটাই হচ্ছে রিলিজার, যে রিলিজ করে। এই লাল ফোঁটায় যখন ঠোকর মারবে তখনই এই মা হচ্ছে বাচ্চাকে খাবারটা রিলিজ করে দিবে বা খাবারটা দিবে বাচ্চার মুখের ভিতরে। তাহলে এই যে একটা উদ্দীপনা, এই যে একটা উদ্দীপনা, হ্যাঁ, এই যে একটা উদ্দীপনা, এই যে তোমার লাল ফোঁটা একটা উদ্দীপনা, সেটাকে তারা বলে রিলিজিং বা হচ্ছে নির্গমন উদ্দীপনা। তাহলে যে জায়গায় ঠোকর মারলে, ঠিক আছে, যে জায়গায় ঠোকর মারলে হচ্ছে রিলিজ হবে, সেই ঠোকর মারার জায়গাটা এইটাই হচ্ছে রিলিজার। ঠিক আছে, যে জায়গাটা ঠোকর মারলে হচ্ছে তোমার রিলিজ করবে সেটা হচ্ছে সেই জায়গাটা হচ্ছে রিলিজার। যেমন বাচ্চার ক্ষেত্রে হচ্ছে কান্নাকাটি করলে মা খাবার দেয়, তাহলে কান্নাকাটিটা হচ্ছে রিলিজার। ঠিক আছে, এবং এই কান্নাকাটি করার ফলে যে উদ্দীপনাটা তৈরি হয় মায়ের শরীরে, ঠিক আছে, যে কান্নাকাটি করতেছে বাচ্চা, মায়ের শরীরে একটা উদ্দীপনা তৈরি হলো যে বাচ্চাটাকে খাওয়াইতে হবে। ঠিক আছে, বাচ্চাটাকে খাওয়াইতে হবে। তাহলে এই উদ্দীপনাটাকে বলা হয় হচ্ছে রিলিজিং বা নির্গমন উদ্দীপনা। এবং এখানে তুমি খেয়াল করো হেরিঙ্গালের ক্ষেত্রে তোমার হচ্ছে যে হেরিঙ্গালের বাচ্চা যখন খিদা পায় তখন তার শরীরে একটা মোটিভেশন তৈরি হয় এবং সে মায়ের নিম্ন চলে লাল ফোঁটায় ঠোকর মারে। লাল ফোঁটাটা হচ্ছে এখানে রিলিজার, যেটা রিলিজ করে। বাট এই লাল ফোঁটা ঠোকর মারলে মায়ের শরীরে একটা উদ্দীপনা তৈরি হয়, সেটা হচ্ছে কি রিলিজিং বা নির্গমন উদ্দীপনা। তেমন ভাবে বাচ্চার যখন খিদা লাগে উদ্দীপনা পড়বে, বাচ্চা খাইতে চায়, তাহলে বাচ্চার শরীরে একটা খাওয়ার প্রতি মোটিভেশন তৈরি হয়। তো বাচ্চা কি করে, কান্নাকাটি করে। কান্না একটা উদ্দীপনা এবং কান্না একটা রিলিজার, কারণ কান্না পাইলে মা মনে করে বাচ্চা খিদা পাইছে। তো এই যে কান্না একটা রিলিজার এবং এর প্রভাবে মায়ের শরীরে তৈরি হয় একজন উদ্দীপনা, যেটাকে বলা হয় রিলিজিং উদ্দীপনা, তারপরে মা বাচ্চাকে খাওয়ায়। ওকে, তারপর দেখো টার্মিনেটিং বা হচ্ছে সমাপ্তিকরণ উদ্দীপনা। ঠিক আছে, সমাপ্তিকরণ উদ্দীপনা। তাহলে এখন খেয়াল করো এটা কি, এটা হচ্ছে টার্মিনেটিং বা সমাপ্তিকরণ, টার্মিনেট করে দেয়। ধরো খাওয়ানো শেষ, বাচ্চাটাকে খাওয়ানো শেষ, তাহলে এরপরে কি আমি আর খাওয়াবো, শেষ করে দেবো না খাওয়া দাওয়াটা, এটা হচ্ছে টার্মিনেটিং। তার মানে খাওয়া দাওয়াটা এখানেই শেষ। তার মানে হেরিঙ্গালের বাচ্চাকে হেরিঙ্গাল খাওয়াইলো, খাওয়ানোর পর একটা সময় দেখা গেল যে হেরিঙ্গালের বাচ্চার পেট ভরে গেছে, তখন সে খাওয়ানোটা বন্ধ করে দিবে। ঠিক আছে, এটাই হচ্ছে টার্মিনেটিং উদ্দীপনা। ঠিক আছে, একটা মা বুঝতে পারে যে বাচ্চা কান্নাকাটি কমায় দিছে, ঠিক আছে, বাচ্চার পেট ভরে গেছে, পেটে হাত দিয়ে দেখে হ্যাঁ পেট ভরে গেছে, বাচ্চা এখন খুব খুশি, তার মানে মা বুঝতে পারে যে তার খাওয়ানোটা কমপ্লিট হয়েছে। যখন সে বুঝতে পারে তখন তার শরীরে যে উদ্দীপনাটা তৈরি হয় সেটা হচ্ছে কি টার্মিনেটিং বা হচ্ছে সমাপ্তিকরণ উদ্দীপনা, যে সারার সমাপ্তি ঘটে। যেমন পাখি যখন বাসা বানায় তখন সে যখন বুঝতে পারে যে হচ্ছে পাখির বাসা রেডি, যখন সে বুঝতে পারে। আচ্ছা, ডক্টর হওয়ার পর ডিগ্রি অর্জনের জন্য কি সবাইকে অ্যাব্রোডে যাইতে হয় এরকম না, সবাইকে অ্যাব্রোডে যাইতে হয় এরকম না, আমাদের দেশে অনেকগুলা ডিগ্রি আছে। ঠিক আছে, এমবিবিএসটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি, এরপর হচ্ছে পোস্ট গ্রাজুয়েট অনেকগুলো ডিগ্রি আছে, এফসিপিএস, এমডি, এমএস, বিদেশ থেকেও ডিগ্রি আছে, এমআরসিপি, এমআরসিএস। ঠিক আছে, দেশে বিদেশে সব জায়গায় ডিগ্রি নেওয়া যাবে। ওকে, আচ্ছা, তাহলে ভরপেট না হওয়া পর্যন্ত খাওয়া চালাই যায়। ঠিক আছে, এবং পাকস্থলী পূর্ণ হলে পরিতৃপ্ত হওয়ার পর খাদ্য বন্ধ করে দেয়, এটা হচ্ছে অন্তঃস্থ টার্মিনেটিং উদ্দীপনা। তাহলে এখনো পর্যন্ত আমরা কি পাইলাম, ধরো সাপোজ প্রথমে একটা বাচ্চা কান্নাকাটি করতেছে, তাহলে বাচ্চা যখন কান্নাকাটি করতেছে তখন এই ক্ষুধা একটা উদ্দীপনা, অভ্যন্তরীণ উদ্দীপনা ক্ষুধা, তার শরীরে বাচ্চার শরীরে একটা মোটিভেশন তৈরি করতেছে যে আমার এখন খাইতে হবে। ঠিক আছে, তাহলে একটা মোটিভেশন তার শরীরে তৈরি হলো, মোটিভেশনাল উদ্দীপনা তৈরি হলো। এই মোটিভেশনাল উদ্দীপনা যখন তৈরি হলো তখন সে হচ্ছে কান্নাকাটি শুরু করলো।
কান্নাকাটি শুরু করলো, ঠিক আছে। কান্নাকাটি করার ফলে তার মা কান্নাকাটি দেখে মায়ের শরীরে তোমার হচ্ছে কি মায়ের শরীরে একজন উদ্দীপনা তৈরি হয়েছে, যেটা হচ্ছে রিলিজিং উদ্দীপনা, ঠিক আছে, রিলিজিং উদ্দীপনা। এবং কান্নাকাটি করা এটা হচ্ছে এক ধরনের রিলিজন, তাই না, রিলিজন। তাহলে সেই মা কান্নাকাটি দেখে সে হচ্ছে খাবার রিলিজ করলো, খাবার দিল বাচ্চাটাকে, ঠিক আছে। এখানে কাজ করতেছে রিলিজিং উদ্দীপনা, ওকে। এবং বাচ্চারা যখন একদম পরিপুষ্ট, মানে তোমার খাবার কমপ্লিট হয়ে গেল, তখন তখন ঠিক আছে, মা হচ্ছে বরপেট হয়ে যাওয়ার পর মা খাবার দেওয়াটা বন্ধ করে দিল। এটা হচ্ছে তোমার কি টার্মিনেটিং উদ্দীপনা, ঠিক আছে, টার্মিনেটিং উদ্দীপনা। এবং এটা অবশ্যই অন্তস্থ উদ্দীপনা, কারণ পরিতৃপ্ত হয়েছে কি হয় না এটা তো আসলে আমরা বাহির থেকে, এটা আমরা দেহের ভিতরে বুঝতে পারি, তাই না। একটা বাচ্চা তো দেহের ভিতরে বুঝতে পারে যে তার খাবার তোমার হচ্ছে কি হয়েছে, খাবার ঠিক আছে, খাবার তোমার হচ্ছে যে পরিপূর্ণ হয়েছে কিনা, হ্যাঁ, খাবার পরিপূর্ণ হয়েছে কিনা, এটা হচ্ছে ভিতর থেকেই একটা বাচ্চা বুঝতে পারে, ঠিক আছে। আর এটা বাইরে থেকে বোঝার কোনো উপায় নাই। আচ্ছা, এটা হচ্ছে টার্মিনেটিং উদ্দীপনা। মেন কথা হচ্ছে মোটিভেশনটা শুরু করে, রিলিজিংটা হচ্ছে মাঝখানের প্রসেস, আর টার্মিনেটিং মানে হচ্ছে শেষ। ওকে, একটা কাজ শেষ। আচ্ছা, এরপরে এখানে আর কিছু নাই। আচ্ছা, 1960 সালের আগে প্রাণীর আচরণ নিয়ে আচরণ বিজ্ঞানের দুইটা শিবিরে বিভক্ত ছিলেন, একটা ইউরোপিয়ান, অন্যটা আমেরিকান। এগুলা নর্মাল কথাবার্তা, যে ইউরোপিয়ান যে বিজ্ঞানীরা ছিল তারা এক ধরনের মতবাদ দিছে, আমেরিকান বিজ্ঞানীরা এক ধরনের মতবাদ দিছে, এটা বলার কিছু না। আচ্ছা, আর বিজ্ঞানী লরেন্স এটাকে মেইনলি দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে অর্জিত এবং আরেকটা হচ্ছে ইননেট বা হচ্ছে ইনস্টিংক্ট। একটা হচ্ছে অর্জিত বা হচ্ছে অ্যাকোয়ার্ড, যে আচরণগুলো তুমি তোমার লাইফে অর্জন করে নাও সেগুলো হচ্ছে অর্জিত বা হচ্ছে অ্যাকোয়ার্ড। আর যেগুলো তোমার ভিতরে থাকেই সবসময়, সবসময় থাকে, এটা হচ্ছে ইননেট বা হচ্ছে ইনস্টিংক্ট। আচ্ছা, এরপরে এখানে এগুলো পড়া কিছু না, রিডিং পড়বা, হ্যাঁ, এগুলো বলার কিছু নাই। আচ্ছা, সহজাত আচরণ মানে কি? এগুলো হচ্ছে জন্মগত আচরণ, যেটা হচ্ছে মানুষের মনের ভিতরে সবসময় থাকে, জন্মগত ভাবেই থাকে, এগুলো হচ্ছে সহজাত আচরণ। আচ্ছা, তাহলে সহজাত আচরণের বৈশিষ্ট্যগুলো কি কি? ঠিক আছে, এটা তোমার খ নম্বরের প্রশ্ন আসতে পারে, এবং এগুলো মুখস্থ করার মতো কোনো জিনিস না। সহজাত আচরণের বৈশিষ্ট্য খেয়াল করো, যেগুলা জিন নিয়ন্ত্রিত, মানুষের জিন থাকে, জিন নিয়ন্ত্রিত, বংশগতি দ্বারা নিয়ন্ত্রিত। একবার রিডিং পড়বা, এগুলা পড়লে তুমি বুঝতে পারবা। এবং তোমার হচ্ছে যে আচরণ শিক্ষণের মাধ্যমে বা পূর্ব অভিজ্ঞতা যারা পরিচালিত নয়, ঠিক আছে। মানুষের বাচ্চা তো মানুষের মতোই আচরণ করবে, এটা তো সহজাত আচরণ, তাই না। মানুষ যেভাবে হাত দিয়ে খায়, মানুষের বাচ্চা মানুষের মতো হাত দিয়ে খাবে, এটাই সহজাত আচরণ, তাই না। বংশানুক্রমে একইভাবে চলতে থাকে। তোমার দাদা নানা, ঠিক আছে, তোমার দাদা নানা যেভাবে খাইতো তুমি সেভাবেই খাও, যেভাবে গোসল করতে ওভাবে গোসল করো, কারণ বংশানুক্রমে হচ্ছে জিনিসগুলা এভাবে চলে আসতেছে। আচ্ছা, তারপর দেখো পরিপক্কতার মধ্যে দিয়ে তার আচরণ প্রকাশ পায়, যেমন সঙ্গী নির্বাচন, মানুষ বিয়ে করে, পাখির বাসা তৈরি করে, ডিমে তা দেওয়া মানে কি? যে ডিমের উপর দেখো না, মুরগি তারপর হাঁস ডিমের উপর গিয়ে বসে থাকে, এটাকে বলা ডিমে তা দেওয়া মানে হচ্ছে তাপ দেওয়া আর কি, অনেকটা তাপ দেওয়া। আচ্ছা, তারপর হচ্ছে চলন আচরণ বা হচ্ছে ট্যাক্সিস, এগুলো রিডিং পড়বা, মানে এই বৈশিষ্ট্যগুলো একবার রিডিং পড়বা, বুঝে বুঝে রিডিং পড়বা। যে সহজ আচরণ মানে কি? এগুলো হচ্ছে জন্মের পর থেকেই নর্মালি আমাদের দেহে থাকে, ঠিক আছে, আমাদের দেহে নর্মালি জন্মের পর থেকেই এই সহজাত আচরণগুলা থাকে। আচ্ছা, তারপর দেখো চলন আচরণ বা হচ্ছে ট্যাক্সিস, ঠিক আছে, চলন আচরণ বা হচ্ছে ট্যাক্সিস। আচ্ছা আচ্ছা, এখন খেয়াল করো ট্যাক্সিস কথাটা কিভাবে আসছে। ট্যাক্সিস কথাটা আসছে হচ্ছে ট্যাক্সি থেকে। ট্যাক্সি মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট বা হচ্ছে বিন্যাস। ট্যাক্সি কথাটা মানে কি? ট্যাক্সি কথাটা মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট বা হচ্ছে বিন্যাস। এবং ট্যাক্সি, TAEKSI, ট্যাক্সি, এটার বহুবচন কি? ট্যাক্সেস, TAXES, ট্যাক্সেস। এটা বহুবচন হচ্ছে ট্যাক্সেস, TAXES, ঠিক আছে, ট্যাক্সেস। আর ট্যাক্সি এক বচনে, এর অর্থ হচ্ছে বিন্যাস। মেইন কথা ট্যাক্সিস কথাটার মানে কি? ট্যাক্সিস কথাটার মানে হচ্ছে চলন, ঠিক আছে। ধরো তুমি তোমার বাসা থেকে হেঁটে তোমার কলেজে গেলা, এটা এক ধরনের ট্যাক্সিস বা হচ্ছে চলন। প্রাণীর ক্ষেত্রে এরকম বিভিন্ন ধরনের ট্যাক্সিস দেখা যায়, ঠিক আছে, ট্যাক্সিস দেখা যায়। এবং ট্যাক্সিসকে মেইনলি তারা হচ্ছে দুইটা ভাগে ভাগ করে, ঠিক আছে, দুইটা ভাগে ভাগ করে। দেখো এখন খেয়াল করো, এখন এখানে একটা জিনিস খেয়াল করো, যে চলন শিক্ষালব্ধ আচরণ নয়। শিক্ষালব্ধ মানে কি? যেটা তুমি শিখতেছো। যেমন আজকে তোমাকে ক্লাসে আমি যদি কোনো কিছু পড়াই, তাহলে তুমি সেটা শিখতেছো। কিন্তু জন্মের পর থেকে একটা বাচ্চা আসলে চলাচল করা শুরু করে বা হচ্ছে চলতে শিখে। একটা বাচ্চা জন্মের পরেই চলতে শিখে,
তাহলে চলনটা কিন্তু শিক্ষালব্ধ না, সে কিন্তু ন্যাচারালি সহজাত আচরণের কারণেই সে হাঁটাচলা করতে চায়। এই জন্য বলতেছে চলন শিক্ষালব্ধ না। ঠিক আছে, চলন কি না, শিক্ষালব্ধ না। আচ্ছা, এখন চলন দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক টেক্সিস, একটা হচ্ছে নেগেটিভ বা হচ্ছে ঋণাত্মক টেক্সিস। ঠিক আছে, ঋণাত্মক টেক্সিস। এখন মানুষ কেন চলাচল করে, এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ কেন যায়? সাপোজ আমাকে আমাকে ওই পাশ থেকে একটা কুকুর দৌড়ানি দিল। সাপোজ তুমি চিন্তা করো, ওই পাশ থেকে একটা কুকুর আমাকে দৌড়ানি দিল। তাহলে কুকুর যে দৌড়ানি দিচ্ছে, কুকুরটা হচ্ছে এক ধরনের স্টিমুলাস বা উদ্দীপনা, যেটা আমাকে দৌড়ানি দিচ্ছে। তো কুকুরটা ধরো, সাপোজ কুকুরটা কেমন হতে পারে? কুকুরটা হতে পারে একদম ছোট কুকুর, কুকুরের বাচ্চা, একদম ছোট কুকুর যদি আমার দিকে তেড়ে আসে, ধরো সাপোজ একদম ছোট কুকুর আমার দিকে তেড়ে আসে, তখন আমি কি ভয়ে পালাবো? না, আমি পালাবো না। আমি বলবো, এই দেখছো কুকুর, তুমি কতটুকু ছোট আর আমি কত বড়, তুমি আমাকে দৌড়ানি দিলে কি আমি ভয় পেয়ে পালাবো? না, আমি পালাবো না। এটা একটা সিনারিও। এবার কুকুর তোমাকে দৌড়াচ্ছে, সে কুকুরটা ধরো অনেক বড়, ধরো এটা হচ্ছে জার্মান শেফার্ড হচ্ছে এক ধরনের কুকুর, যেটা হচ্ছে অনেক বড় কুকুর এবং অনেক হিংস্র কুকুর। তখন তুমি কিন্তু আর এই জায়গায় দাঁড়া থাকবে, তুমি বলছো আরে আমি ভাগি। ঠিক আছে, তখন তুমি দৌড় দিবা। তার মানে তোমার সামনে, ঠিক আছে, কুকুরের সাইজটা ম্যাটার করে। কুকুর যদি ছোট হয় তাহলে তুমি হচ্ছে এখান থেকে তুমি কুকুরটাকে ফেস করবা, তুমি কুকুরটার দিকে আগাবা। আজকে তোর একদিন কি আমার একদিন, আয় তুই কি করবি? আমার কুকুরের বাচ্চা, একদম ছোট বাচ্চা, ঠিক আছে, একদম ছোট বাচ্চা। আর বড় কুকুর জার্মান শেফার্ড তোমাকে দৌড়ানি দিচ্ছে, তুমি কি আর সামনে আগাবা ভয়ে? তুমি আয় রে মা, বাঁচি আমি আগে, ঠিক আছে, দৌড় দিয়ে পালাবা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দুইটা জিনিস চলে আসতেছে, যে উদ্দীপনাটা আমাদের দেহে দুই ধরনের টেক্সিস বা হচ্ছে চলন তৈরি করতে পারে। একটা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক টেক্সিস, ঠিক আছে, পজিটিভ বা হচ্ছে ধনাত্মক টেক্সিস। তার মানে হচ্ছে তুমি খেয়াল করো, এখানে ধরো একজন মানুষ দাঁড়ায় আছে, ঠিক আছে, এখানে একজন মানুষ দাঁড়ায় আছে, এবং এই জায়গায় ধরো কুকুর, ঠিক আছে, এই জায়গায় ধরো হচ্ছে কুকুর, ঠিক আছে, এই জায়গায় কুকুর রাখছে নাকি রাখছে জানি না, ধরো কুকুর, সাপোজ ধরে নাও এটা হচ্ছে কুকুর, ঠিক আছে। আচ্ছা, কুকুরের 4টা পা থাকে, ধরো এটা হচ্ছে কুকুর সাপোজ। হ্যাঁ, তো তুমি মানুষ, একটা ছোট কুকুর তোমার দিকে আসলে তুমি বলবো যে ধরো আসো, কি করবে? তুমি ওইদিকে যাবা, ঠিক আছে, তুমিও কি যাবা? কুকুরের দিকে যাবা। তাহলে কুকুরটা হচ্ছে একটা স্টিমুলাস এখানে, ঠিক আছে, এটা হচ্ছে একদম স্টিমুলাস বা হচ্ছে উদ্দীপনা, এবং এটার সাইজ ছোট হওয়াতে তুমি বলবা যে আমি তাকে ফেস করতে পারবো, তুমি কুকুরের দিকে দৌড় দিবা। তুমি কি করবা? কুকুরের দিকেই দৌড় দিবা। হ্যাঁ, তুমি কি করবা? তুমি যাবা কার দিকে? কুকুরের দিকে। বাট সাপোজ এই কুকুরটা ছোট না হইয়া কুকুরটা অনেক বড়, ঠিক আছে, কুকুরটা অনেক বিশাল, ঠিক আছে, কুকুরটা অনেক বিশাল, ধরো সাপোজ কুকুরটা এই বিশাল, ঠিক আছে, অনেক বিশাল, ঠিক আছে, অনেক বিশাল একটা কুকুর তোমার দিকে আসতেছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, অনেক বিশাল কুকুর। তো তুমি আর এদিকে যাবা? তুমি কি এদিকে যাবা বলো তো? তুমি কি আর কুকুরের দিকে যাবা? যাবা না। তুমি কি করবা? তুমি হচ্ছে এই জায়গা থেকে এদিকে পালাবা, ঠিক আছে, এদিকে পালাবা। তাহলে প্রথম ক্ষেত্রে যখন কুকুরটা ছোট ছিল, কুকুরটা ধরে এরকম ছিল, ছোট ছিল, তখন তুমি গেছো কুকুরের দিকে, গেছো। আরে 2 দিন আগে ভূমিষ্ঠ হয়েছো, কুকুরের ছোট ছোট ছানা, 2 দিন আগে ভূমিষ্ঠ হয়েছে, আমার কি করবা? আমি তোমাকে দেখে নিব। তুমি তখন কুকুরের দিকে যাবা। তাহলে যে উদ্দীপনা বা যে চলনের ফলে তুমি কুকুরের দিকে যাচ্ছ, এটাকে বলা হয় হচ্ছে পজিটিভ টেক্সিস, ঠিক আছে, পজিটিভ টেক্সিস। তার মানে পজিটিভ টেক্সিসের ফলে তুমি কুকুরের দিকে যাবা, তুমি উদ্দীপনার দিকে যাবা, এটাকে বলা হয় পজিটিভ টেক্সিস। আর নেগেটিভ টেক্সিস মানে কি? তুমি উদ্দীপনা উৎস যেটা আছে এখান থেকে দূরে সরে দিকে চলে আসবা, এটাকে বলা হয় হচ্ছে নেগেটিভ বা হচ্ছে ঋণাত্মক টেক্সিস। নেগেটিভ টেক্সিস বা হচ্ছে ঋণাত্মক টেক্সিস, ঠিক আছে, ঋণাত্মক টেক্সিস। ওকে, তাহলে এখানে জিনিসটা আমরা বুঝতে পারলাম যে পজিটিভ বা ধনাত্মক টেক্সিসের ফলে প্রাণী উদ্দীপকের উৎসের দিকে ঘুরে যায় বা হচ্ছে ভ্রমণ করে, আর নেগেটিভ টেক্সিসের ক্ষেত্রে উদ্দীপকের উৎস থেকেই দূরে সরে যায়। ঠিক আছে, তেমন ভাবে তুমি চিন্তা করো, একটা ছোট ছাগল তোমার দিকে তেড়ে আসলে তুমি ছাগলের দিকে যাবা, দেখবা যে এই ছাগল আমাকে তাড়াচ্ছে, আমি ভয় পাই,
কিন্তু একটা বড় রাম ছাগল শিং বের করে তোমার দিকে যাচ্ছে, তুমি এই ছাগলটাকে দেখে দৌড় দিবা, তাহলে উদ্দীপনার দিকে যখন তুমি যাও তখন সেটা হচ্ছে ধনাত্মক, আর যখন তার থেকে দূরে সরে যাও তখন সেটা হচ্ছে ঋণাত্মক। এবার আসো কি কি ধরনের উদ্দীপক আছে। একটাকে বলা হয় ফটোটেক্সিস। ফটো কথাটার মানে কি? ফটো কথাটার মানে হচ্ছে লাইট, ঠিক আছে। ফটো কথাটার মানে হচ্ছে লাইট, ফটো কথাটার মানে হচ্ছে লাইট। তাহলে হচ্ছে আলোক উদ্দীপকের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া, আলোক উদ্দীপকের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া, এটাকে বলা হয় হচ্ছে ফটোটেক্সিস, ঠিক আছে। যেমন চিন্তা করো, এখানে কথা বলছে যে আলোর প্রতি গাঠফড়িং এর ধনাত্মক এবং আরশোলার ঋণাত্মক ফটোটেক্সিস হয়। তার মানে কি? খেয়াল করো, ধরো সাপোজ এই জায়গায় সূর্য প্রচুর আলো দিচ্ছে, ঠিক আছে, সূর্য প্রচুর আলো দিচ্ছে, তাহলে সূর্যের আলো এটা হচ্ছে একটা উদ্দীপনা বা হচ্ছে স্টিমুলাস। সূর্যের আলো এটা হচ্ছে একটা স্টিমুলাস বা হচ্ছে উদ্দীপনা। তাহলে এখন আমাকে বলতেছে যে আলোর প্রতি গাঠফড়িং এর ধনাত্মক ফটোটেক্সিস হয়। ধনাত্মক টেক্সিস কথাটার মানে কি? যে উদ্দীপনার উৎসের দিকে সে যায়, উদ্দীপনার উৎসের দিকে যায়। তার মানে হচ্ছে যদি কোনো গাঠফড়িং এখানে থাকে, যদি কোনো গাঠফড়িং এখানে থাকে, গাঠফড়িং এখানে থাকে, তাহলে সে সূর্যের দিকে যাবে। কোনো গাঠফড়িং যদি থাকে সে হচ্ছে সূর্যের দিকে যাবে। তার মানে গাঠফড়িংয়ের ক্ষেত্রে কি হবে? আলোর প্রতি তার কি হবে? ধনাত্মক ফটোটেক্সিস হবে, ধনাত্মক ফটোটেক্সিস হবে। এবং আরশোলার ক্ষেত্রে ঋণাত্মক ফটোটেক্সিস হবে। তার মানে ঠিক আছে, কোনো আরশোলা যদি থাকে, আরশোলা, তুমি যখন তেলাপোকা দেখবা যে ম্যাক্সিমাম টাইমে অন্ধকারে থাকে। তেলাপোকা ম্যাক্সিমাম টাইমে অন্ধকারে থাকে, আলো থেকে দূরে থাকে, আলো থেকে দূরে থাকে, কারণ সে মনে করে যে আলো দেখলেই তাকে এখন কেউ মেরে ফেলবে, এজন্য সে আলো থেকে দূরে সরে যায়। তার মানে একটা এখানে ধরো সূর্য আলো দিচ্ছে এবং এই জায়গা থেকে কে দূরে পালাবে বলো? একটা তেলাপোকা হচ্ছে দূরে পালাবে। তেলাপোকার ক্ষেত্রে হবে হচ্ছে ঋণাত্মক ফটোটেক্সিস, মনে থাকবে। তেলাপোকার ক্ষেত্রে কি হবে? তেলাপোকার ক্ষেত্রে হবে হচ্ছে ঋণাত্মক ফটোটেক্সিস। আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে থার্মোটেক্সিস। থার্মো কথাটার মানে হচ্ছে হিট। থার্মো কথাটার মানে কি? থার্মো কথাটার মানে হচ্ছে হিট, হিট বা হচ্ছে উত্তাপ, ঠিক আছে, হিট বা হচ্ছে উত্তাপ। তাহলে তোমার হচ্ছে কি? তাপ উদ্দীপকের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া, তাপ উদ্দীপকের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া। যেমন চিন্তা করো, গ্রীষ্মকালে অধিক মাত্রায় মশার প্রকোপ, যেখানে গরম একটা উদ্দীপনা এবং সেই জায়গায় প্রচুর মশা হয়, তাহলে গরম যেখানে আছে সেখানে মশা হয়, তাহলে উদ্দীপকের দিকে তার চলন হয়, উদ্দীপনার দিকে তার চলন হয়। তাহলে এটা কি? এটা হচ্ছে ধনাত্মক থার্মোটেক্সিস, ধনাত্মক থার্মোটেক্সিস। তারপর দেখো যে ছারপোকার আক্রমণ। শীতকালে কি দেখছো কখনো ছারপোকা অ্যাটাক করতে? ঠিক আছে, অনেকের বাসায় কিন্তু ছারপোকা থাকে। তখন তুমি খেয়াল করবা যে শীতকালে কিন্তু ছারপোকারা অ্যাটাক করে না, ছারপোকারা অ্যাটাক করে হচ্ছে গরমকালে বা হচ্ছে গ্রীষ্মকালে। তার মানে হচ্ছে গ্রীষ্মকালে যখন প্রচন্ড গরম থাকে তখন ছারপোকা হচ্ছে ধনাত্মক ভাবে আক্রমণ করে। এরপর দেখো ব্যাঙের শীতনিদ্রা হচ্ছে ঋণাত্মক থার্মোটেক্সিস। তার মানে ব্যাঙের শীত নিদ্রা, ঠিক আছে, ব্যাঙের শীত নিদ্রা, ঠিক আছে। ব্যাঙের শীত নিদ্রা মানে কি? শীত নিদ্রা মানে কি বলতো? শীতকালে নিদ্রা পায়, এটাই শীত নিদ্রা। যখন শীতকাল আসে তখন সে নিদ্রা চলে যায়। কেন নিদ্রা চলে যায়? যাতে সে গরমটাকে অ্যাভয়েড করতে পারে, ঠিক আছে, গরমটাকে অ্যাভয়েড করতে পারে। তার মানে তার ঋণাত্মক থার্মোটেক্সিস হয়। যে জায়গায় হিট আছে সেখান থেকে সে দূরে গিয়ে শীত যেখানে বেশি আছে সেখানে সে নিদ্রা যায়। তার মানে সে গরমটাকে অ্যাভয়েড করে, তাহলে গরম থেকে দূরে সরে যায়। এর জন্য ব্যাঙের শীত নিদ্রা মানে শীত আসলে ব্যাঙ যে ঘুমায়, ঠিক আছে, এবং রোদ থেকে দূরে সরে যায়, এটা হচ্ছে ঋণাত্মক থার্মোটেক্সিস। কারণ রোদ উদ্দীপনা থেকে সে দূরে সরে যাচ্ছে। ওকে, তারপর হচ্ছে হাইড্রোটেক্সিস। হাইড্রো কথাটার মানে কি? হাইড্রো কথাটার মানে হচ্ছে ওয়াটার, ঠিক আছে, ওয়াটার। তাহলে দেখো, ভেজা মাটিতে কেঁচোর বসবাস ধনাত্মক হাইড্রোটেক্সিস। তাহলে একটা মাটি যেখানে প্রচুর পানি আছে তার মানে সেটা হচ্ছে হাইড্রোটেক্সিসের উদাহরণ। তার মানে একটা মাটিতে যদি পানি থাকে প্রচুর, তাহলে সে জায়গায় কে আসবে বলতো? কেঁচো সাহেব আসবে। কেঁচো সাহেব বলবে যে মে আ গেয়া হু, ঠিক আছে, মে আ গেয়া, ঠিক আছে। তাহলে ভেজা মাটিতে কেঁচোর বসবাস, এটা হচ্ছে ধনাত্মক হাইড্রোটেক্সিস। কারণ এখানে পানি একটা উদ্দীপনা এবং পানি যেখানে আছে সেখানে কেঁচো যাচ্ছে, তার মানে এটা হচ্ছে ধনাত্মক হাইড্রোটেক্সিস। ওকে, তারপর কেমোটেক্সিস। কেমো কথাটার মানে কি? কেমো কথাটার মানে হচ্ছে কেমিক্যাল, ঠিক আছে। কেমিক্যাল মানে কি? কেমিক্যাল মানে হচ্ছে রাসায়নিক পদার্থ, তাই না? আমরা কত রাসায়নিক পদার্থ সম্পর্কে পড়ছি, তাই না? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফসফেট, অ্যালুমিনিয়াম সালফেট, কত লবণ পড়ছি।
তাই না? কত কত যোগাযোগে পড়ছে, ইথেন, ইথাইন, সবই কি কেমিক্যাল। তাহলে এই রাসায়নিক পদার্থের প্রভাবে প্রাণীর প্রতিক্রিয়া, ঠিক আছে, প্রাণীর প্রতিক্রিয়া, ঠিক আছে। যেমন চিনির প্রতি পিঁপড়ার আকর্ষণ ধনাত্মক। যে জায়গায় চিনি আছে, যে জায়গায় চিনি আছে ওই জায়গায় কে যাবে বলতো? যে জায়গায় চিনি আছে ওই জায়গায় পিঁপড়া যাবে। তাহলে চিনি যদি উদ্দীপক হয় তাহলে পিঁপড়া যাচ্ছে চিনির দিকে, তাহলে এটা কি হবে? ধনাত্মক কেমোট্যাক্সিস হবে। কার্বলিক অ্যাসিড থেকে সাপের দূরে থাকা ঋণাত্মক কেমোট্যাক্সিস। তাহলে এক জায়গায় কার্বলিক অ্যাসিড আছে, এই কার্বলিক অ্যাসিডের সংকেত কি বলতো? কার্বলিক অ্যাসিডটাকে আমরা নর্মালি কি নামে ডাকি? সবাই কেমিস্ট্রিতে পড়ছো। কার্বলিক অ্যাসিড কোনটা বলো দেখি, কমেন্ট করো। ইমরান, মঞ্জিলা মিম, তারপর সাদ, তারপর সাইফুল, তারপরে আর কে কে ছিল? মাহিমা। দেখি বলো কার্বলিক অ্যাসিডের সংকেত কি? সংকেত না বলো, কার্বলিক অ্যাসিডটাকে আমরা নর্মালি কি নামে ডাকি? কার্বলিক অ্যাসিডকে আমরা নর্মালি রসায়নে কি নামে ডাকি? অনেক কমন, এটা না পারলে মাইর দিব। দেখি কমেন্ট করো, সবাই কমেন্ট করো। কার্বলিক অ্যাসিড থেকে তোমার সাপ দূরে সরে যায়, পালায়, কার্বলিক অ্যাসিড এখানে। তাহলে উদ্দীপনা থেকে যখন পালাবে তখন এটাকে আমরা বলবো ঋণাত্মক বা হচ্ছে নেগেটিভ। আর এখানে অ্যাসিড একটা কেমিক্যাল থেকে পালাচ্ছে, দ্যাটস হোয়াই ইটস কল্ড কেমোট্যাক্সিস। ইস, কার্বনিক না, কার্বলিক। Why don't you look? ভালো মতো দেখো, কার্বলিক, নট কার্বনিক, ইটস কার্বলিক। এটা কি? এটা কার্বনিক না, এটা হচ্ছে কার্বলিক। ল তোমাদের পড়াশোনা তো বাজে অবস্থা। কার্বলিক অ্যাসিড, এর রাসায়নিক নাম কি? হোয়াট? এটা রাসায়নিক নাম কি? What is this? Phenol. এটাকে বলা হয় হচ্ছে ফেনল। এই ফেনলটাকে বলা হয় হচ্ছে কার্বলিক অ্যাসিড। এই কার্বলিক অ্যাসিড বা হচ্ছে এই ফেনল, ঠিক আছে, এই ফেনলটা হচ্ছে কার্বলিক অ্যাসিড। আচ্ছা যাই হোক, এরপর আসো জিওটেক্সিস। ঠিক আছে, জিও মানে কি? জিও কথাটার মানে হচ্ছে গ্র্যাভিটি। ঠিক আছে, জিও কথাটার মানে হচ্ছে গ্র্যাভিটি মানে কি? মধ্যাকর্ষণ, তাই না? মধ্যাকর্ষণ কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে। উপর থেকে নিচের দিকে কাজ করে, তাই না? উপর থেকে নিচের দিকে কাজ করে হচ্ছে কি? এই গ্র্যাভিটি বা হচ্ছে মধ্যাকর্ষণ। গ্র্যাভিটি হয়ে গেছে, গ্র্যাভিটি হবে জিআরএ, গ্র্যাভিটি বা হচ্ছে মধ্যাকর্ষণ। তাহলে মধ্যাকর্ষণ বলের প্রতি প্রাণীর সাড়া দেওয়া, এটাকে বলা হয় জিওটেক্সিস। ঠিক আছে, দেখো এখন খেয়াল করো, আমাদের বইতে একটা ভুল দেওয়া আছে। হ্যাঁ, এটা একটু উল্টা দেওয়া আছে। হ্যাঁ, উল্টা দেওয়া আছে, দেখো একটু খেয়াল করো। নর্মালি এটা যদি একটা গাছ হয়, হ্যাঁ, এটা যদি একটা গাছ হয় নর্মালি, এবং কেউ যদি এই গাছটাকে বেয়ে বেয়ে উপরের দিকে উঠে, খেয়াল করো, গাছটাকে বেয়ে বেয়ে উপরের দিকে উঠলো, আর মধ্যাকর্ষণ বলটা কোন দিকে কাজ করে? উপর থেকে নিচের দিকে কাজ করে। ঠিক আছে, উপর থেকে নিচের দিকে হচ্ছে মধ্যাকর্ষণ বলটা কাজ করে। হ্যাঁ, তাহলে উদ্দীপনাটা নিচের দিকে। ঠিক আছে, উদ্দীপনাটা কোন দিকে? উদ্দীপনাটা হচ্ছে নিচের দিকে। ঠিক আছে, এবং
কোন একটা প্রাণী যদি উপর থেকে নিচের দিকে পড়ে, ধরো সাপোজ গাছ বেয়ে বেয়ে উপর থেকে নিচের দিকে পড়লো, তাহলে সেক্ষেত্রে ওটা হবে পজিটিভ, সেক্ষেত্রে সেটা হবে পজিটিভ। ঠিক আছে, সেক্ষেত্রে এটা হবে হচ্ছে পজিটিভ। ওকে, পজিটিভ। আর যদি উপর থেকে নিচের দিকে, বাট সে যদি যায় নিচ থেকে উপরের দিকে, তাহলে সে উল্টা দিকে যাচ্ছে, তাই না? মধ্যাকর্ষণ বল, মধ্যাকর্ষণ যে ফোর্সটা আছে, গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা আছে, সেটার উল্টা দিকে সে যাচ্ছে, তার মানে সেক্ষেত্রে সেটা হবে নেগেটিভ। ঠিক আছে, সেক্ষেত্রে সেটা হবে কি নেগেটিভ। তাহলে এখানে তুমি খেয়াল করো একটা জিনিস, যে তারা লিখছে যে বিভিন্ন ধরনের পোকার গাছ বেয়ে উপরে ওঠা। ঠিক আছে, গাছ বেয়ে, তাহলে মধ্যাকর্ষণ বলটা কাজ করতে, ধরো এটা গাছ, এটা ধরো গাছ, মধ্যাকর্ষণ বল কাজ করতেছে উপর থেকে নিচের দিকে, আর তুমি যাচ্ছ নিচ থেকে উপরের দিকে, তার মানে তুমি উদ্দীপনাটার বিপরীত দিকে যাচ্ছ। তাহলে সেক্ষেত্রে সেটা কি হওয়ার কথা ছিল? এই যে উপরে ওঠা, এটা কি হওয়ার কথা ছিল? এটা হওয়ার কথা ছিল হচ্ছে ঋণাত্মক জিওটেক্সিস। ঠিক আছে, ঋণাত্মক জিওটেক্সিস, বাট এখানে তারা দিছে হচ্ছে ধনাত্মক জিওটেক্সিস। তাহলে এটা একটু উল্টা পাল্টা। ঠিক আছে, এটা একটু ভুলটা কারেকশন করে নিতে হবে। আমি জানি না তারা কি কি চিন্তা করছে, এখানে কি চিন্তা করছে, বাট আমার ক্ষেত্রে আমি যখন এটা দেখলাম তখন আমার কাছে এটাই মনে হয়েছে এবং এটাই হওয়া উচিত। বাট তুমি পরীক্ষার হলে যেহেতু তোমার স্যারেরা এত চিন্তা ভাবনা করবে না, সেক্ষেত্রে তুমি বইটাই দাগাবা। হ্যাঁ, তুমি বইটা দেখাবা। দেখো পিপা তৈরির সময় যে লার্ভা পিপা এগুলো তোমাদেরকে পড়াইছে, গাছপরিং এর ছিল, ভাই পড়াইছে। এগুলো সবগুলো হচ্ছে একটা প্রাণীর ডেভেলপমেন্ট, যখন তারা পরিপূর্ণ হয়, পূর্ণাঙ্গ হয়, তখন বিভিন্ন স্টেজ বা দশা প্রাপ্ত হয়। এর ভিতরে একদম ক্ষুদ্র অবস্থায় যে দশাগুলো থাকে তার ভিতরে লার্ভা পিপা অন্যতম। ঠিক আছে, এবং পিপা তৈরির সময় যখন নিচের দিকে নামে, গাছ বেয়ে যখন নিচের দিকে নামে, ধরো গাছ বেয়ে নিচের দিকে নামতেছি, মধ্যাকর্ষণ বল নিচের দিকে কাজ করতেছে, তাহলে একই দিকে কাজ করতেছে, উদ্দীপনার দিকে কাজ করতেছে, সেক্ষেত্রে সেটা হবে পজিটিভ। ঠিক আছে, পজিটিভ। বাট জানি না কি কারণে তারা এটাকে নেগেটিভ বা হচ্ছে ঋণাত্মক জিওটেক্সিস লেখছে। তাও আমার মনে হচ্ছে যে এটা একটু চেঞ্জ করা উচিত। হ্যাঁ, এটা বইতে একটু চেঞ্জ করা উচিত। বাট আমাদের বইতে যেহেতু এভাবে দেওয়া আছে, আমরা এভাবেই পড়বো। বাট আমাদের নর্মালি অ্যানালাইটিক্যাল ব্রেন বা আমাদের নর্মাল কথাবার্তা, আমাদের নর্মাল চিন্তা চেতনা বলে যে এখানে উপরের দিকে তুমি যখন উঠবা তখন মধ্যাকর্ষণ নিচের দিকে কাজ করবে, তুমি উদ্দীপনার বিপরীত দিকে যাচ্ছ, দ্যাটস ওয়াই এটা নেগেটিভ হওয়ার কথা, ঋণাত্মক জিওটেক্সিস হওয়ার কথা। ওকে, তারপরে থিগমো। থিগমো কথাটার মানে কি? থিগমো কথাটার মানে হচ্ছে, থিগমো কথাটা দ্বারা মিললে বোঝাচ্ছে হচ্ছে টাচ। ঠিক আছে, থিগমো কথাটা দ্বারা মিললে এখানে বোঝাচ্ছে হচ্ছে টাচ বা হচ্ছে স্পর্শ, স্পর্শানুভূতি। ঠিক আছে, স্পর্শানুভূতি। আচ্ছা, এবার খেয়াল করে এখানে তারা কথা বলছে যে তেলাপোকা বা হচ্ছে আরশোলা বা হচ্ছে ঘাসফড়িং এর, ঠিক আছে, অ্যান্টেনা থাকে। ঘাসফড়িং কি থাকে? অ্যান্টেনা থাকে। অ্যান্টেনার মাধ্যমে সে যদি কোনো কিছু ফিল করে, অ্যান্টেনা ধরো সাপোজ এরকম সামনে দুইটা অ্যান্টেনা থাকে, তাই না? সামনে এরকম দুইটা অ্যান্টেনা থাকে, সামনে এরকম দুইটা অ্যান্টেনা থাকে। অ্যান্টেনা দিয়ে যদি কোনো একটা উদ্দীপনার সন্ধান সে পায়, কোনো একটা উদ্দীপনার সন্ধান সে যদি পায় এবং উদ্দীপনাটা যদি তার জন্য ক্ষতিকারক মনে হয় এবং সে এখান থেকে দ্রুত পলায়ন করে, এই উদ্দীপনাটাকে যদি তার, এই অ্যান্টেনা দিয়ে একটা উদ্দীপনা পাইছে, উদ্দীপনাটাকে যদি সে তার খারাপ মনে হয়, তাহলে সে এখান থেকে দূরে সরে পালায়, এই উদ্দীপনা থেকে দূরে সরে পালায়। এটাকে হচ্ছে নেগেটিভ। উদ্দীপনা থেকে দূরে গেলে কি নেগেটিভ। তারপরে দেখো রিও। রিও, হ্যাঁ, রিও কথাটার মানে কি আসলে? রিও কথাটা দ্বারা মিললে এখানে আর রিও কথাটা দ্বারা মিললে বোঝা যাচ্ছে কারেন্ট। ঠিক আছে, কারেন্ট মানে কি? কারেন্ট মানে হচ্ছে প্রবহমান স্রোত। ঠিক আছে, কারেন্ট, কারেন্ট মানে এখানে কি বোঝা যাচ্ছে? প্রবহমান স্রোত বা প্রবহমান পানি। কারেন্ট বা হচ্ছে এখানে বোঝা যাচ্ছে হচ্ছে প্রবহমান পানি। ঠিক আছে, প্রবহমান পানির প্রতি যখন তারা সাড়া দেয় তখন এটাকে আমরা বলি হচ্ছে রিওটেক্সিস। ঠিক আছে, তাহলে মাছের পোনা স্রোতমুখী চলন, যেদিকে স্রোত, পানির স্রোত, ধরো পানির স্রোত যেদিকে যাচ্ছে, মাছের পোনা ওইদিকে যাচ্ছে, তাহলে উদ্দীপনার দিকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটা হবে পজিটিভ। ঠিক আছে, তারপর দেখো প্রজনন ঋতুতে ইলিশ মাছের স্রোতের উজানে এসে ডিম পারে। স্রোতের উজানে মানে, স্রোতের উজানে বলতে এখানে কি বোঝাচ্ছে? স্রোতের বিপরীত দিকে। ঠিক আছে, ধরো পানি নগর নদীর স্রোত যাচ্ছে এদিকে, এদিকে যাচ্ছে স্রোত, আর এদিকে যখন স্রোত যায় তখন তার উল্টা দিকে এসে উজানে, উজানে বলতে এখানে বোঝাচ্ছে উল্টা দিকে, উল্টা দিকে এসে হচ্ছে কি করে? ইলিশ মাছ হচ্ছে ডিম পায়। তাহলে এটা হবে নেগেটিভ বা ঋণাত্মক রিওটেক্সিস। গ্যালভানো, তারপরে আসো গ্যালভানো। তাহলে গ্যালভানো বা গ্যালভানিক মিটার সম্পর্কে তোমরা পড়াশোনা করছো, গ্যালভানিক মিটার সম্পর্কে পড়ছো। ঠিক আছে, গ্যালভানিক কোষ সম্পর্কে তুমি পড়ছো, গ্যালভানিক কোষ, তাই না? গ্যালভানিক কোষ, বোল্টার কোষ, এগুলো সম্পর্কে তোমরা পড়ছো। এই গ্যালভানিক কোষ, সেই গ্যালভানিক কথাটার মানে কি ছিল? মানে ছিল হচ্ছে বিদ্যুৎ প্রবাহ রিলেটেড। গ্যালভানো কথাটার মানে হচ্ছে যেখানে বিদ্যুৎ প্রবাহ রিলেটেড কোনো ঘটনা আছে। আচ্ছা,
তাহলে জলাধারে বিদ্যুৎ প্রবাহ চালনায় এমিবার অ্যানোড হতে ক্যাথোডের দিকে ভ্রমণ, এটা হচ্ছে ঋণাত্মক গ্যালভানোটেক্সিস। ঠিক আছে, নর্মালি যাওয়ার কথা ছিল, নর্মালি তোমার হচ্ছে কখন পজিটিভ হইতো, ঠিক আছে, এটা হচ্ছে কেমিস্ট্রির বেসিক। নর্মালি কখন পজিটিভ হইতো, যখন নেগেটিভ থেকে পজিটিভ দিকে যাইতো এমিবা গুলা। জলাধার মানে কি, ধরো একটা পাত্রের ভিতরে তুমি হচ্ছে এমিবা নিছো, একটা পাত্রের ভিতরে এমিবা নিছো এবং এর ভিতর দিয়ে তুমি কারেন্ট ফ্লো করাইছো, বিদ্যুৎ প্রবাহ করাইছো। বিদ্যুৎ প্রবাহ করাইলে এখানে একটা অ্যানোড তৈরি হবে, একটা অ্যানোড তৈরি হবে পজিটিভ প্রান্ত, একটা ক্যাথোড তৈরি হবে নেগেটিভ প্রান্ত। তো এমিবা কি করে, এমিবা হচ্ছে অ্যানোড পজিটিভ হতে নেগেটিভের দিকে যায়। ঠিক আছে, এটাকে তারা বলে হচ্ছে ঋণাত্মক গ্যালভানোটেক্সিস। আর যখন তোমার হচ্ছে ক্যাথোড থেকে মানে নেগেটিভ থেকে অ্যানোডের দিকে যাবে, তখন এটাকে তারা বলতেছে হচ্ছে পজিটিভ। ঠিক আছে, পজিটিভ গ্যালভানোটেক্সিস বলতেছে। ঠিক আছে, এটা মুখস্থ করে ফেলবা। তাই জলাধারে একটা পাত্রের ভিতরে পানি নিয়ে জল প্রবাহ করলে এমিবা গুলা অ্যানোড পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে যায়, এটাকে তারা বলতেছে হচ্ছে ঋণাত্মক গ্যালভানোটেক্সিস। ঋণাত্মক গ্যালভানোটেক্সিস। সোনো বা ফোনো কথাটার মানে কি? সোনো বা ফোনো কথাটার মানে হচ্ছে শব্দ বা সাউন্ড। সোনো কথাটার মানে হচ্ছে সাউন্ড, SOUND। ফোনো কথাটার মানে হচ্ছে সাউন্ড। ঠিক আছে, সাউন্ড বা হচ্ছে শব্দ। ঠিক আছে, তাহলে সোনোটেক্সিস বা ফোনোটেক্সিস কি? এটা হচ্ছে শব্দের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া, শব্দের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া। তারপর দেখো এনিমো। ঠিক আছে, এনিমো। তাহলে এখানে এনিমো দ্বারা আসলে কি বোঝাচ্ছে? বায়ু প্রবাহ। এনিমো কথাটা দ্বারা এখানে বোঝাচ্ছে হচ্ছে বায়ু প্রবাহ। ঠিক আছে, বায়ু প্রবাহ। তাহলে বায়ু প্রবাহের অনুকূলে এবং প্রতিকূলে। বায়ু প্রবাহের অনুকূলে মানে কি, যেদিকে বায়ু প্রবাহিত হচ্ছে সেদিকে গেলে এটা হচ্ছে পজিটিভ, আর যদি বিপরীত দিকে গেলে সেটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, স্টেরোটেক্সিস। এখানে স্টেরো দ্বারা কি বোঝাচ্ছে আসলে? এখানে স্টেরো কথাটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে মসৃণ এবং হচ্ছে সমতল তল। ঠিক আছে, স্টেরোটেক্সিস। এখানে স্টেরোটেক্সিস এর স্টেরো দ্বারা কি বোঝাচ্ছে? মসৃণ এবং হচ্ছে সমতল তল। ঠিক আছে, যেমন দেয়াল টিকটিকি। হ্যাঁ, তাহলে মসৃণ এবং সমতল, যেমন দেয়াল, একটা ঘরের দেয়াল, ঠিক আছে, তোমার আশেপাশে ঘরের দেয়ালের দিকে তাকাও, এটা খুবই মসৃণ। ঠিক আছে, এটা খুবই মসৃণ বা হচ্ছে স্মুথ। তোমার ঘরের দেয়ালের দিকে তাকাও, দেখবা যে এটা খুবই মসৃণ বা হচ্ছে স্মুথ, এটা খুবই মসৃণ বা হচ্ছে স্মুথ। ঠিক আছে, এখন খেয়াল করো, দেয়াল টিকটিকি, যেসব টিকটিকি দেয়ালে চলাচল করে তারা কিন্তু যেদিকে মসৃণ বা সমতল পায় সেদিকেই ম্যাক্সিমাম যায়। ঠিক আছে, যেদিকে মসৃণ বা সমতল পায় সেদিকেই যায়। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে পজিটিভ স্টেরোটেক্সিস, পজিটিভ বা ধনাত্মক, যেদিকে সমতল ওদিকে যাবে। আর বন টিকটিকি যারা আছে এরা বনে বাজারে ঘুরে বেড়ায়। ঠিক আছে, বনে বাজারে কি আর সমতল জিনিস পাওয়া যায়? বনে বাজারে বন জঙ্গল গাছ লতা পাতা, এটা অসমতল জায়গা। ঠিক আছে, একটা সারফেস, দেয়ালের যে সারফেসটা এটা কিন্তু খুবই সমতল, খুবই স্মুথ, খুবই প্লেন। ঠিক আছে, তুমি তোমার দরজার দিকে তাকাও, এটা খুবই স্মুথ। বাট বনে জঙ্গলে তুমি যখন হাঁটবা তখন ছোট ছোট গাছগাছালি আছে, লতা পাতা পতঙ্গ আছে, এবং সবগুলো একটা রাফ বা হচ্ছে তোমার হচ্ছে অসমতল সারফেস তৈরি করবে। তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ঋণাত্মক স্টেরোটেক্সিস, কারণ এখানে সমতল তলের অভাব, সমতল তল থেকে আমি দূরে সরে গেছি। তারপর দেখো সাপেক্ষ টেক্সিস বা হচ্ছে কন্ডিশনাল টেক্সিস। ওকে, তাহলে যখন কোনো প্রাণী একই সময়ে দুই বা ততোধিক টেক্সিস প্রদর্শন করে তখন তাকে সাপেক্ষ টেক্সিস বলা হয়। আচ্ছা, যেমন কিছু প্রজাপতি ডিম পাড়ার জন্য বিশেষ উদ্ভিদের গন্ধ ও সবুজ পাতার দিকে গমন করে। ঠিক আছে, বিশেষ পাতার গন্ধ এবং বিশেষ উদ্ভিদের গন্ধ ও সবুজ পাতার দিকে গমন করে। তাহলে দুই বা ততোধিক টেক্সিস প্রদর্শন করে, দুই বা তার বেশি টেক্সিস সে প্রদর্শন করে। তার মানে কি, সে শুধুমাত্র একটা উদ্দীপনার দিকে যায় না। ধরো থার্মোটেক্সিস সে কি ছিল, সে শুধুমাত্র হিটের দিকে যাবে। ফোটোটেক্সিস কি ছিল, যে শুধুমাত্র ফোটো বা হচ্ছে লাইটের দিকে যাবে। ঠিক আছে, বাট এখানে সে দুইটা উদ্দীপনার দিকেই যাচ্ছে। ঠিক আছে, একদিকে হচ্ছে একটা এই যে প্রজাপতি ডিম পাড়ার জন্য সে দুটো জিনিস খুঁজতেছে। একটা হচ্ছে তার একটা বিশেষ উদ্ভিদ আছে, এক ধরনের বিশেষ উদ্ভিদ আছে যে উদ্ভিদের গন্ধ তাকে ডিম পাড়তে উৎসাহিত করবে, এবং সবুজ পাতা, সে সবুজ পাতার দিকে যায়, যে সবুজ পাতা থাকলে তার ডিম পাড়া খুব সহজ হয়। তার মানে সে দুটো উদ্দীপনা খুঁজতেছে, একটা হচ্ছে বিশেষ উদ্ভিদের গন্ধ, ঠিক আছে, এক ধরনের উদ্ভিদ আছে যে উদ্ভিদের গন্ধ তার ডিম পাড়াটাকে প্রভাবিত করে, এবং সবুজ পাতা, গাছের সবুজ পাতা সেদিকে যায়। এই দুই দিকে যাওয়ার ফলে সে কিন্তু তখন কি করতে পারে, ডিম পারে, তখন সে ডিম পারে। তাহলে যখন তার দুই বা ততোধিক টেক্সিস দরকার, যখন তার দুই বা ততোধিক উদ্দীপনার প্রভাবে বা দুই বা ততোধিক উদ্দীপনার জন্য তার চলন হবে, তখন সেটাই হচ্ছে কি সাপেক্ষ টেক্সিস। ঠিক আছে, দুই বা ততোধিক টেক্সিস প্রদর্শন করে, সেটা হচ্ছে সাপেক্ষ টেক্সিস। আচ্ছা, তারপর আসো এই জায়গায়, এরপর খেয়াল করো যে টেক্সিসের দিকমুখিতার উপর ভিত্তি করে আচরণটাকে পাঁচ ভাগে ভাগ করা হয়। টেক্সিসের দিকমুখিতা, ঠিক আছে, এটা হচ্ছে টেক্সিসের দিকমুখিতা, যে কোন দিকে তার চলন হচ্ছে। দিকমুখিতা মানে হচ্ছে
কোন দিকে তার চলন হচ্ছে, এটা হচ্ছে টেক্সিসের দিকমুখিতা। আর একটু আগে আমি যে 12টা টেক্সিস সম্পর্কে আলোচনা করছি, এগুলা কি উদ্দীপনার উৎস। উদ্দীপনার উৎস কোনগুলা, যে ফটোটেক্সিস, এখানে উদ্দীপনার উৎস হচ্ছে লাইট, এবং লাইটের দিকে যারা যাচ্ছে তারা হচ্ছে পজিটিভ ফটোটেক্সিস, লাইট থেকে যারা দূরে সরে যাচ্ছে এরা হচ্ছে নেগেটিভ ফটোটেক্সিস। থার্মো কথাটার মানে কি হিট, হিটের দিকে যারা যাচ্ছে তারা হচ্ছে পজিটিভ, হিট থেকে দূরে সরে গেলে নেগেটিভ, হিট থেকে দূরে সরে যায় ব্যাং, এই জন্য ব্যাঙের দেখা যায় শীত নির্দেশে, শীত থাকতে পছন্দ করে, তাহলে সে হবে নেগেটিভ থার্মোটেক্সিস। হাইড্রো মানে ওয়াটার, কেমো মানে কেমিক্যাল, জিও মানে হচ্ছে গ্র্যাভিটি, এগুলো আমরা পড়াইছি। এবার আসো ক্লাইনোটেক্সিস। ক্লাইনোটেক্সিস, ঠিক আছে, ক্লাইনোটেক্সিস মানে কি, ক্লাইনোটেক্সিস, ঠিক আছে, ক্লাইনোটেক্সিস খেয়াল করো। ক্লাইনোটেক্সিস মানে কি, যে যেসব প্রাণীতে এই ধরনের টেক্সিস ঘটে সেসব প্রাণীতে কোনো জোর সংবেদন অঙ্গ থাকে না, বরং সংবেদী কোষগুলা সমগ্র দেহ জুড়ে, বিশেষ করে দেহের সম্মুখ অংশে অবস্থান করে। তার মানে কি খেয়াল করো, তার মানে হচ্ছে জোর সংবেদঙ্গ মানে কি, জোর সংবেদঙ্গ মানে হচ্ছে দুইটা অঙ্গ, ঠিক আছে। যেমন তুমি চিন্তা করো মানুষের ক্ষেত্রে দুইটা চোখ, এ একটা চোখ, এ একটা চোখ, এই চোখ একটা সংবেদঙ্গ মানে বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ করে, এই চোখ একটা সংবেদঙ্গ যেটা বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ করে। দুইটা কান, এই পাশের একটা কান, এই পাশের একটা কান, এই কান দিয়ে সে শুনতে পায়, শোনা এটা একটা কি মানে কথার সাউন্ড, এটা হচ্ছে একটা একটা শ্রবণ, একটা সংবেদন, একটা সংবেদন উদ্দীপনা, এই কান দিয়েও শুনে, এগুলো হচ্ছে কি একটা সংবেদন উদ্দীপনা উদ্দীপনা। তাহলে আবার তুমি চিন্তা করো ঘাসফড়িংয়ের মাথার সামনে দুইটা অ্যান্টেনা থাকে, এই পাশে একটা অ্যান্টেনা, এই পাশে একটা অ্যান্টেনা, ঠিক আছে, এই অ্যান্টেনা, তাহলে মাথার সামনে এদিকে একটা অ্যান্টেনা, এদিকে একটা অ্যান্টেনা, দুইটা অ্যান্টেনা থাকে, তাহলে অ্যান্টেনা গুলা কি জোর মানে কি দুইটা, তাহলে একটা অ্যান্টেনা একটা অ্যান্টেনা, এবং সংবেদন অঙ্গ, কারণ অ্যান্টেনা দিয়ে সে বুঝতে পারে আশেপাশের খাবার কেমন, ঠিক আছে, এটা বুঝতে পারে, আশেপাশে কি আছে বুঝতে পারে, তাহলে এটা হচ্ছে জোর সংবেদন অঙ্গ। এখন খেয়াল করো যদি কারো দেহে জোর সংবেদন অঙ্গ না থাকে, যেমন ঘাসফড়িং এর যেমন অ্যান্টেনা আছে সে যেমন বুঝতে পারে, কিন্তু এরকম যদি অ্যান্টেনা কারো না থাকে এবং তার সমগ্র দেহ জুড়ে যদি সংবেদবাহী কোষগুলো অবস্থান করে, সমগ্র দেহ জুড়ে যদি তোমার সংবেদবাহী কোষগুলো অবস্থান করে, তখন সে কিভাবে চলাচল করবে, তখন সে কি করে বলতো, তখন তার দেহটাকে এদিক ওদিক ঘুরাইতে হবে, ঠিক আছে। আমার সামনে যদি সুড়ঙ্গ থাকতো, আমি সুড়ঙ্গ দিয়ে সামনে দেখতাম কি আছে, তারপরে যাইতাম, আবার দেখতাম সামনে কি আছে যাইতাম, কিন্তু আমার সুড়ঙ্গ নাই, তখন আমি কি করব, তখন হচ্ছে দেহের সামনের দিকে যে অংশ, যখন আমি সামনের দিকে যাব, সামনের দিকের অংশটা একটু ঘুরায় দেখবো কি আছে, কি আছে, এরপর আমি সামনের দিকে যাব, এটাকে বলা হয় হচ্ছে ক্লাইনোটেক্সিস, ঠিক আছে। সব দিক থেকে ব্যাপকতার সমতা এলে প্রাণী সোজা চলতে শুরু করে, তার মানে কি সে চারপাশ থেকে উদ্দীপনা কালেক্ট করে, কারণ তার তো অ্যান্টেনা নাই, তার তো চোখ নাই, সে চার সমগ্র দেহ জুড়ে হচ্ছে তোমার সংবেদবাহী কোষগুলো আছে, এবং তারা সমগ্র দেহ, ঠিক আছে, সমগ্র দেহ হচ্ছে উদ্দীপনা গ্রহণ করে, যখন সামনের দিকে যায় তখন দেহের সামনের দিকের কোষগুলা বেশি কাজ করে, এবং তারা যখন সিগন্যাল দেয় হ্যাঁ সামনে কিছু নাই, তখনই সে সামনের দিকে আগায়। এবং এটা কাদের মাঝখানে দেখা যায়, ব্লো ফ্লাই এবং হচ্ছে বাটারফ্লাই তোমরা চিনো, বাটারফ্লাই প্রজাপতি, আর ব্লো ফ্লাই কি, এটা হচ্ছে নর্মাল মাছি, ঠিক আছে, ব্লো ফ্লাই হচ্ছে নর্মাল মাছি, এই যে এটা হচ্ছে একটা ব্লো ফ্লাই, ঠিক আছে, নর্মালি আমরা যে মাছিগুলো দেখতে পাই সেটা হচ্ছে কি ব্লো ফ্লাই, ঠিক আছে, বা হচ্ছে নর্মাল মাছি। তো এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, ক্লাইনোটেক্সিস, এদের ক্ষেত্রে দেখতে পাই হচ্ছে ক্লাইনোটেক্সিস, ঠিক আছে, ক্লাইনোটেক্সিস। তারপর দেখো ম্যানোটেক্সিস কথাটার মানে কি, ম্যানোটেক্সিস মানে হচ্ছে এখানে প্রাণীর দিকমুখিতা হচ্ছে কৌণিক ধরনের বা হচ্ছে অ্যাঙ্গুলার, যেমন সূর্যের প্রতি সারা দিয়ে পিঁপড়ার চলন, তো সূর্যের প্রতি সারা দিয়ে পিঁপড়ার যখন চলন হয় তখন এটা অনেকটা অ্যাঙ্গুলার বা কৌণিক হয়। তোমরা অনেক খেয়াল করে দেখবা যে নর্মালি এটা হচ্ছে আমাদের সূর্য, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূর্য মামা, ঠিক আছে, নর্মালি এটা হচ্ছে আমাদের সূর্য মামা, ঠিক আছে, এই সূর্য মামা কি করে, এই সূর্য মামা হচ্ছে চারদিকে এভাবে লাইট দেয়, হ্যাঁ, চারদিকে এভাবে হচ্ছে লাইট দেয়, ঠিক আছে, এবং এই সূর্যকে কেন্দ্র করে আমাদের পিঁপড়াগুলো আছে, এই পিঁপড়াগুলা মোটামুটি একটা কোণাকারে চলে, হ্যাঁ, একটা কৌণিক দূরত্ব একটা থাকে, একটা কৌণিক দূরত্ব এদের মাঝখানে থাকে, একটা কৌণিক দূরত্ব থাকে। তো এটাকে আমরা বিভিন্নভাবে ক্যালকুলেট করি, বিভিন্ন ডিগ্রিতে হিসাব করি, বাট এটা সম্পর্কে আমাদের বিস্তারিত ভাবে জানার দরকার নাই, জাস্ট তুমি এটাই মনে রাখবা যে হচ্ছে যে পিঁপড়াগুলো তো অবশ্যই দলবদ্ধভাবে চলে, পিঁপড়াগুলো অবশ্যই তোমার হচ্ছে যে দলবদ্ধভাবে চলে পিঁপড়াগুলা, ঠিক আছে, একটা রেল লাইনের মতো দলবদ্ধভাবে চলে, এবং তারা সবসময় এই সূর্যের সাথে একটা কৌণিক দূরত্ব মেনটেন করে চলে, ঠিক আছে।
এই সূর্যের সাথে একটা কৌণিক দূরত্ব মেনটেন করে চলে, সূর্যের সাথে কি করে একটা কৌণিক দূরত্ব মেনটেন করে চলে। হ্যাঁ, এগুলো হচ্ছে পিঁপড়া বা এন্ড। ঠিক আছে, এই পিঁপড়াগুলা সব সময় ঠিক আছে, এই পিঁপড়াগুলা সব সময় ঠিক আছে এই সূর্যের সাথে একটা কৌণিক দূরত্ব মেনটেন করে চলে, একটা অ্যাঙ্গেল তৈরি করে চলে। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে ম্যানোটেক্সিস। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে ম্যানোটেক্সিস। সূর্যের প্রতি সারা দিয়ে পিঁপড়ার চলন, এটা এক ধরনের কি কৌণিক চলন বা অ্যাঙ্গুলার চলন, কারণ সে হচ্ছে সূর্যের সাথে একটা কোণ তৈরি করে। সূর্য এখানে তার সাথে একটা কোণ তৈরি করে, অবশ্যই একটা কোণ তৈরি করে সে হচ্ছে চলাচল করে। ওকে, এটা হচ্ছে ম্যানোটেক্সিস। ওকে, তারপর দেখো নেমোটেক্সিস। ঠিক আছে, নেমোটেক্সিস মানে হচ্ছে কি, নেম মানে কি, নেম মানে হচ্ছে স্মৃতি। ঠিক আছে, নেমোনিক তোমরা পড়ছো না? নেমোনিক কোন মানে তো বুঝো, তাই না? এই যে এখানে এভাবে একটা কোণ তৈরি হয়, এই জায়গায় একটা কোণ তৈরি হয়, দেখো একটা কোণ, আবার ধরো এভাবে দিয়ে এভাবে দিলাম, এখানে একটা কোণ তৈরি হয়েছে। ধরো এই জায়গায় সূর্য থাকলে তাহলে এরা হচ্ছে একটা অ্যাঙ্গেল কোণাকারে থাকে, ধরো এখানে এভাবে যাচ্ছে, একটা কোণ তৈরি হয়েছে মাঝখানে। ঠিক আছে, তাহলে এটা বিভিন্ন ধরনের কোণ হইতে পারে, এটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে না, জাস্ট তোমরা এতটুকুই জানবা যে সূর্যের সাথে এরা সবসময় একটা কৌণিক সম্পর্ক থাকে, একটা অ্যাঙ্গেল বা হচ্ছে কোণ তৈরি করে। ঠিক আছে, আচ্ছা, গ্রিক নেমোনিক তোমরা পড়ছো, নেমোনিক থেকে আসছে হচ্ছে নেম বা হচ্ছে স্মৃতি। তাহলে এটা হচ্ছে কোনো প্রাণীর স্মৃতিমূলক সারাদান। ঠিক আছে, কোনো প্রাণীর স্মৃতিমূলক সারাদান। ঠিক আছে, কোনো প্রাণীর কি স্মৃতিমূলক সারাদান। ঠিক আছে, তাহলে এসব প্রাণী এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যায়, ধরো একটা একটা পাখি হচ্ছে এখান থেকে তোমার ধরো যে গাইবান্ধা গেছে, গাইবান্ধা যাওয়ার পথে সে আবার কিন্তু গাইবান্ধা থেকে এখানে ব্যাক করবে, কারণ কি এখানে সে যাত্রা পথে কোন একটা স্মৃতি রেখে গেছে, যে স্মৃতি দেখে সে রাস্তা চিনতে পাবে, রাস্তা খুঁজে পাবে। আমরা তো এরকমই করি, এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাই, ঢাকা থেকে চিটাগাং যাই, তখন মাঝখানে আমরা রাস্তা মনে রাখার জন্য অনেকগুলো নেমোনিক্স ইউজ করি, যে এখানে এই সেতু আছে, ওখানে ওই সেতু আছে। ঠিক আছে, এরা পাখির ক্ষেত্রে জিনিসটা সেম, এটাকে বলা হয় হচ্ছে নেমোটেক্সিস। ঠিক আছে, নেমোটেক্সিস। আচ্ছা, হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপর তারপর আসো টেলোটেক্সিস। টেলোটেক্সিস মানে কি? টেলোটেক্সিস মানে হচ্ছে শক্তিশালী উদ্দীপকের প্রতি সাড়াদান। ঠিক আছে, শক্তিশালী উদ্দীপকের প্রতি সাড়াদান। তো আমরা যদি এই জিনিসটাকে আরো সুন্দরভাবে ব্যাখ্যা করতে চাই, যে কৌণিক চলনটাকে আরো সুন্দর করে ব্যাখ্যা করতে চাই, ধরো সাপোজ তুমি চিন্তা করো, তুমি আরো ইজি করে যদি তুমি ব্যাখ্যা করতে চাও, ধরো যে এরকম, এটা হচ্ছে সূর্য, সূর্য হচ্ছে উদ্দীপনা দিচ্ছে, চারদিক থেকে আলো ছড়াচ্ছে। একটা পিঁপড়া, ধরো সাপোজ একটা পিঁপড়া এদিকে যাচ্ছে, তার নর্মাল যাওয়ার কথা হচ্ছে এটা, তার মানে অ্যাঙ্গেলটা এরকম 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 হওয়ার কথা। ঠিক আছে, ধরো নর্মাল পিঁপড়াটা যাওয়ার কথা, এখানে সূর্য অবশ্যই, আর এটা হচ্ছে সূর্য। পিঁপড়া যাওয়ার কথা ধরো এরকম, বাট পিঁপড়া কি করলো, পিঁপড়া হচ্ছে এখান থেকে না গিয়ে এখান থেকে এদিকে চলে আসলো। ঠিক আছে, এদিকে চলে আসলো। ঠিক আছে, এদিকে চলে আসলো। তাহলে সে কিন্তু নর্মালি তার যাওয়ার কথা এটা, তাই না? এদিকে যাওয়ার কথা নর্মালি তার এদিকে যাওয়ার কথা, কিন্তু সে ধরো একটা এদিকে চলে আসলো। ঠিক আছে, এদিকে চলে আসলো। তার মানে সে সবসময় একটা কোণা তৈরি করতে চায়। ঠিক আছে, সবসময় সে কি তৈরি করতে চায়? সবসময় সে হচ্ছে একটা কোণা তৈরি করতে চায়। ঠিক আছে, কোণা তৈরি করতে চায়। তার মানে সবসময় কিন্তু সে এই যে সূর্যের সাথে একটা অ্যাঙ্গেল বা হচ্ছে কোণ তৈরি করে, এই জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অ্যাঙ্গেল তৈরি হয়। ঠিক আছে, এই জিনিসটাই মানে সূর্যের সাথে একটা কোণ তৈরি করে রাখে সবসময়। ধরো সে এদিকে যাওয়ার কথা, এদিকে না গিয়ে
আরেকটা কোণ তৈরি করে এদিকে চলে গেল, তাহলে সূর্যের সাথে এখানে যে অ্যাঙ্গেল গুলা এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল, তাহলে যাত্রাপথের অ্যাঙ্গেল গুলা বা কোণগুলা চেঞ্জ হয়ে গেল। যাই হোক, ঠিক আছে, জিনিসটা কমপ্লেক্স, একটু জটিল, বাট তুমি এতটুকু মনে রাখবা যে সূর্যের সাথে সে কোণাকারে চলে বা কৌণিক ভাবে চলে। আচ্ছা, তারপর দেখো টেলোটেক্সিস। টেলোটেক্সিস মানে কি? শক্তিশালী উদ্দীপকের প্রতি সাড়া দেন। শক্তিশালী উদ্দীপকের প্রতি সাড়া দেন। তাহলে একটা মৌমাছি যখন খাবারের খুঁজে বের হয়, ঠিক আছে, খাবারের খুঁজে বের হয়, একটা মৌমাছি ধরো, একটা মৌমাছি এখানে খাবারের খুঁজে বের হয়েছে, তখন তার দুইটা উদ্দীপক থাকে। একদিকে হচ্ছে সূর্য, সূর্য একটা উদ্দীপক, মানে সূর্যের প্রতি সূর্যের দিকে মৌমাছি যায়, ঠিক আছে, সূর্য একটা উদ্দীপক। আবার একদিকে তার কি আছে বলতো, একদিকে তার হচ্ছে খাবার আছে এবং সে ক্ষুধার্ত, ঠিক আছে, ক্ষুধার্ত। তার মানে হচ্ছে এই মৌমাছিটা এখন কই যাবে? সে কি সূর্যের দিকে যাবে নাকি সে খাবারের দিকে যাবে? ঠিক আছে, যে উদ্দীপকটা শক্তিশালী সে তার দিকে যাবে। তার মানে এই মৌমাছিটা এখন ক্ষুধার্ত অবস্থায় আছে। যেহেতু সে ক্ষুধার্ত অবস্থায় আছে, তার জন্য খাবারটা, এখানে যে খাবারটা আছে, এই খাবারটা হচ্ছে সব থেকে বড় উদ্দীপক এখানে। তার মানে হচ্ছে সে এখন খাবারের দিকে যাবে। সে এখন কার দিকে যাবে? খাবারের দিকে যাবে। বাট এই মৌমাছিটা যখন পেট ভরা থাকবে, তখন সে কিন্তু খাবারের দিকে নাও যেতে পারে, সে তখন সূর্যের দিকে লাইট বা আলো নিতে চাইতে পারে। বাট সে যখন ক্ষুধার্ত থাকবে, তখন তার একটা পথই খোলা, সেটা হচ্ছে তাকে খাবারের দিকে যাইতে হবে, তাকে খাওয়া দাওয়া করতে হবে, ঠিক আছে, খাওয়া দাওয়া করতে হবে। তাহলে শক্তিশালী উদ্দীপক যখন সে ক্ষুধার্ত থাকে, যখন তার পেট খালি থাকে, তখন শক্তিশালী উদ্দীপক কোনটা? অবশ্যই হচ্ছে এই খাবারটা হচ্ছে শক্তিশালী উদ্দীপক। এই জন্য সে কোথায় যায়? ফুলে যায়, কারণ সে ফুলের মধু কালেক্ট করবে এবং সেখান থেকে খাবার গ্রহণ করবে। আচ্ছা, তারপর হচ্ছে ক্রোপোটেক্সিস। ক্রোপোটেক্সিস মানে কি? দেখো, ক্রোপোটেক্সিসটা মানে হচ্ছে যে দুই বা ততোধিক সংবেদগ্রাহী অঙ্গে একটা উদ্দীপকের উদ্দীপনা একসঙ্গে গৃহীত হলে ভারসাম্যমূলক টেক্সিস, ঠিক আছে, ভারসাম্যমূলক টেক্সিস। তার মানে খেয়াল করো, জোর সংবেদাঙ্গ থাকে। জোর সংবেদাঙ্গ থাকে মানে কি? এটা একটা ঘাস ফড়িং, তার সামনে এখানে একটা দেখো, এটা একটা ঘাস ফড়িং, তার সামনে এটা একটা অ্যান্টেনা, এটা একটা অ্যান্টেনা, ঠিক আছে। জোর সংবেদাঙ্গ, জোর মানে কি? দুইটা সংবেদাঙ্গ আছে, একটা অ্যান্টেনা, ঠিক আছে। এবং সে এই অ্যান্টেনাতে এক ধরনের স্টিমুলাস আসতেছে, এই অ্যান্টেনাতেও এক ধরনের স্টিমুলাস আসতেছে, ঠিক আছে, স্টিমুলাস আসতেছে, ওকে, স্টিমুলাস। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে উদ্দীপনাটা, এই উদ্দীপনাটা আসলে কি? একটা উদ্দীপক, ধরো এখানে তো দুইটা তোমার হচ্ছে কি? দুইটা হচ্ছে তোমার অ্যান্টেনা, বাট উদ্দীপক ধরো সাপোজ একটা, ঠিক আছে, একটা উদ্দীপক। এবং সে কি করে? সে হচ্ছে এই অ্যান্টেনা দিয়ে ফিল করে যে এই জিনিসটা কিরকম, এই অ্যান্টেনা দিয়ে ফিল করে এই জিনিসটা কিরকম, ঠিক আছে। দুইটা অ্যান্টেনা দিয়েই সে ফিল করে, দুইটা অঙ্গ দিয়েই সে ফিল করে। ফিল করার পরে সে ডিসিশন নেয়, এই ঘাস ফড়িংটা ধরো সাপোজ ডিসিশন নেয় সে এখন কোন দিকে যাবে, ঠিক আছে, কোন দিকে যাবে, ঠিক আছে, কোন দিকে যাবে। তার মানে জোর সংবেদাঙ্গ থাকবে এবং দুই বা ততোধিক সংবেদগ্রাহী অঙ্গে একটা উদ্দীপকের উদ্দীপনা তৈরি হবে। তার মানে এই একটা সংবেদগ্রাহী অঙ্গ, দুইটা অঙ্গেই তার, ধরো এখানে একটা উদ্দীপনা আছে, উদ্দীপনার কি তৈরি হবে? একটা কি তৈরি হবে বলো? এই উদ্দীপনার একটা কি তৈরি হবে? একটা তোমার হচ্ছে যে একটা সিগন্যাল তৈরি হবে এই জায়গায়। এবং আলটিমেটলি ঘাস ফড়িংটা কি করবে? সে হচ্ছে দুইটা উদ্দীপনাকেই তার মস্তিষ্কে নিবে, নেওয়ার পর চিন্তা করবে যে তার এখন কোথায় যাওয়া উচিত, ঠিক আছে। তখন সে একটা ভারসাম্যমূলক একটা চলন সে দেখাবে, তার মানে এই দুইটা অঙ্গ দিয়ে, জোর সংবেদ অঙ্গের ভিতরে দুইটা অঙ্গ দিয়েই সে হচ্ছে স্টিমুলাসটা বা উদ্দীপনাটাকে গ্রহণ করবে এবং তারপরে সে ডিসিশন নেবে যে তার কোথায় যাওয়া উচিত। এই জন্য এটাকে সে বলা হয় একটা ভারসাম্যমূলক টেক্সিস। এই জন্য এটাকে কি বলা হয়? ভারসাম্যমূলক টেক্সিস, ঠিক আছে, ভারসাম্যমূলক টেক্সিস। তার মানে সে তার অঙ্গ দিয়ে, ঠিক আছে, সেম উদ্দীপনাটাই বিভিন্ন অঙ্গ দিয়ে সে গ্রহণ করে এবং তারপরে সে সিদ্ধান্ত নেয় একটা অ্যাকচুয়াল ডিসিশন, ঠিক আছে। যে কোনো একটাকে গ্রহণ করে সে তার দিকে চলে যায় না। এখানে তুমি খেয়াল করো, এখানে সে হচ্ছে তার সামনে দুইটা উদ্দীপক ছিল, একটা সূর্য, একটা ফুল। সে ক্ষুধার্ত ছিল, দেখে ফুলের দিকে চলে গেছে, এটা হচ্ছে টেলোটেক্সিস। বাট এই জায়গায় কি হয়েছে? এই জায়গায় সে হচ্ছে একটাই উদ্দীপক, সে একটা উদ্দীপককে বারবার রিড করতেছে, এটা দিয়ে একবার রিড করতেছে, এটা একবার রিড করতেছে, এবং সে ডিসিশন নিচ্ছে যে এর দিকে যাওয়া উচিত নাকি এর থেকে দূরে সরে যাওয়া উচিত নাকি অন্য কোনো পথ গ্রহণ করা উচিত। এই জন্য এটাকে বলা হয় ভারসাম্যমূলক টেক্সিস। একটা উদ্দীপকের উদ্দীপনা সে দুইটা অঙ্গ বা তার থেকে বেশি অঙ্গ দিয়ে গ্রহণ করার পর একটা ডিসিশন নেয় ঠান্ডা মাথায়, এটাকে বলা হয় হচ্ছে ট্রোপোটেক্সিস, ঠিক আছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে ট্রোপোটেক্সিস, ঠিক আছে, ট্রোপোটেক্সিস।
এটা কই দেখা যায়? মাছের উকুন। ঠিক আছে, মাছে উকুন থাকে। অনেকে মনে করতে পারে ভাই মাছে কি উকুন কেমনে আছে? ঠিক আছে, মাছেও উকুন থাকে। ঠিক আছে, চলো আমরা হচ্ছে হেরিঙ্গালটা তোমাদের একটু দেখাই। তাহলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আশা করি তোমরা এই জিনিসটা খুব ইজিলি বুঝতে পারছো। তোমাদের একটা হেরিঙ্গাল দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের হেরিঙ্গাল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হেরিঙ্গাল। তো যে কোনটা হেরিঙ্গাল দেখো তুমি, এই যে এটা হেরিঙ্গাল দেখতেছো যে এর এই যে দেখছো নিচের চোয়ালের ভিতরে হলুদ। ঠিক আছে, হলুদ হচ্ছে তোমার ঠোঁট, এখানে লাল একটা ফোঁটা আছে। এই ফোঁটায় হচ্ছে কি করে? এই ফোঁটায় হচ্ছে তোমার কি করে বলো? এই ফোঁটায় হচ্ছে যে ঠোকর মারে। ঠিক আছে, এই যে এই হেরিঙ্গাল, এই হেরিঙ্গাল। ঠিক আছে, এই হেরিঙ্গালের হলুদ চোয়ালের ভিতরে লাল ফোঁটা আছে, লাল ফোঁটা হচ্ছে ঠোকর মারে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে ফিশ লাউস। ফিশ, মাছের উকুন। এটা আমরা একটু দেখতে চাই, মাছের উকুন। মাছে আবার উকুন আছে নাকি? ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে মাছের উকুন। এই যে মাছে, এই যে এখানে উকুন উকুন আছে, এখানে মাছে উকুন টুকুন আছে, এই যে। ঠিক আছে, মাছে উকুন থাকে, উকুন থাকে। কিন্তু সবগুলো সামুদ্রিক মাছ, এবং সামুদ্রিক মাছ এই যে এই মাছে কি এই যে উকুন। ঠিক আছে, এগুলো হচ্ছে উকুন। মাছে উকুন থাকে মাছের গায়ে। এই যে এই মাছে দেখো, এই যে এগুলো হচ্ছে উকুন, মাছের উকুন। ঠিক আছে, মাছের উকুন। তারা কি করে? তারা হচ্ছে এক ধরনের চলন বা হচ্ছে টেক্সিস দেখায়। এটা হচ্ছে ভারসাম্যমূলক টেক্সিস। তার মানে এই মাছের উকুনের শরীরে যতগুলো সংবেদীয় অঙ্গ আছে, সবগুলো অঙ্গ হচ্ছে চলাচলের আগে একটা জিনিসের উদ্দীপনা গ্রহণ করে, এরপর ঠান্ডা মাথায় ডিসিশন নেয় তার কি করা উচিত। যে কোনো একটা উদ্দীপকের দিকে দৌড়ায় না। ঠিক আছে, এটা। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত আমরা রাখবো, আজকে এই পর্যন্ত রাখবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে। এরপর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পুরো চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। ওকে।